আপনাদের প্রথমে যে আমাদের টপিকটা ছিল সেটা ছিল মডেল অ্যান্ড ভেরিয়েবলস মডেল y সমান c প্লাস s। এখানে s এর আন্ডারে আবার i রয়েছে, দ্যাট মিনস ইনভেস্টমেন্ট। বড় করে দেখার জন্য সো ইনভেস্টমেন্ট, এখানে ওয়াই হচ্ছে মূলত আমাদের ন্যাশনাল ইনকাম। এটা মূলত ম্যাক্রো ইকোনমিক্সে পড়ানো হবে, মাইক্রো এটা তেমন কিছু নাই। ওয়াই হচ্ছে মূলত ন্যাশনাল ইনকাম, সি হচ্ছে আপনার টোটাল কনজাম্পশন, ওএস হচ্ছে সেভিংস। দ্যাট মিনস আপনি যে ইনকাম করবেন একটা বছরে একটা নির্দিষ্ট সময়ে, তার মধ্য থেকে যে অংশটা আপনি কনজিউম করবেন, দ্যাট মিনস খরচ করবেন, বাকি অংশটাকেই সেভিং হিসেবে আখ্যায়িত করা হয়। আর সেভিংস এর একটা অংশ আমরা জেনারেলি ইনভেস্ট করে থাকি, এজন্যই ইকোনমিক্সে এটাকে ফাংশন হিসেবে আখ্যায়িত করা হয়েছে। আর মডেলটা, ইকোনমিক মডেলে এটা হচ্ছে সার্কুলার ফ্লো অফ ন্যাশনাল ইনকামে এই মডেলটা দেখানো হয়েছে। যেমনটা আপনাদের বইয়ে যদি আপনারা দেখেন, সেখানে দেখতে পাবেন আপনাদের একটা মডেল রয়েছে। সেই মডেলে আপনারা দেখতে পাবেন মার্কেট ফর গুডস অ্যান্ড সার্ভিসেস। এটা ক্রয় করবে হচ্ছে হাউসহোল্ড যখন ক্রয় করবে তখন সে স্পেন্ড করে থাকবে, দেখেন সেই স্পেন্ডটাকে আমরা বলি কনজাম্পশন। দেন কনজাম্পশনের পরে যে অংশটা বাকি থাকে সেই অংশটা আমরা সেভিংস হিসেবে আখ্যায়িত করে থাকি। হাউসহোল্ডের কাছে যে কনজাম্পশনের পরে যেটা থাকে সেটা আমরা কি করি, আমরা নতুন কোনো প্রোডাকশনে আমরা ইনভেস্ট করে থাকি, অথবা আমরা ভবিষ্যৎ ব্যবহারের জন্য সঞ্চয় করে থাকি। কিন্তু একজন ব্যক্তি যখন স্পেন্ড করে থাকে মার্কেট ফর গুডস এন্ড সার্ভিসে, সে অর্থটা সরাসরি ফার্মসের কাছে রেভিনিউ আকারে চলে যায়, আর সেই রেভিনিউ ব্যবহার করে ফার্ম প্রোডাক্ট এবং সার্ভিসেস উৎপাদন করে থাকে। এটা হচ্ছে সার্কুলার ফ্লো অফ প্রোডাকশন অফ ন্যাশনাল ইনকাম। এটা আমরা ম্যাক্রো ইকোনমিকে যখন ডিসকাস করবো তখন এটা ডিটেল ডিসকাস করা হবে। আর এখানে মডেল যেটা বলা হচ্ছে ওয়াই সমান হচ্ছে ন্যাশনাল ইনকাম, সি হচ্ছে তাহলে আমাদের কনজাম্পশন, এস হচ্ছে সেভিংস। সেভিংস এর দুইটা পার্ট থাকে নরমালি, অন ইজ ইনভেস্টমেন্ট এন্ড রেস্ট অন ইজ আওয়ার পার্সোনাল সেভিং। এটা হচ্ছে আমাদের তাহলে মডেল এন্ড ভেরিয়েবল ফাংশন। এখন মডেলে এই যে ওয়াই এবং সি হচ্ছে সি প্লাস এস, এগুলো হচ্ছে আমাদের ভেরিয়েবল। এটা হচ্ছে মূলত ইকোনমিক মডেলের আকারে আমরা তিনটা বিষয় নিয়ে মডেলটাকে উপস্থাপন করে থাকি, আর সেগুলোই হচ্ছে আমার মডেলের ভেরিয়েবল। দেন আমাদের প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার্স, এটা রয়েছে আমাদের চ্যাপ্টার 2। স্যার মডেল এন্ড ভেরিয়েবলস মডেলটা স্যার আরেকবার একটু বলবেন, আমার নেটে প্রবলেম হয়েছে। আচ্ছা, মডেল হচ্ছে কতগুলো ভেরিয়েবল নিয়ে যখন আমরা কোনো রিলেশনশিপ রিপ্রেজেন্ট করে থাকি তখন সেই রিলেশনশিপটাকে নরমালি মডেল বলা হয়ে থাকে। ম্যাথমেটিক্যাল মডেল, ইকোনোমেট্রিক মডেল, ইকোনমিক্স মডেল, দেন হতে পারে আপনার প্রোগ্রামিং মডেল সম্পূর্ণ। দ্যাট মিনস আপনি মনে করেন যে আপনি কোনো ম্যাথ করলেন, a প্লাস বি হোল স্কয়ারের সূত্রটা যখন আপনি সম্পূর্ণ ক্লারিফাই করবেন, সেই টোটাল সিনারিওটাই হচ্ছে আপনার মডেল। এর ভিতরে যেমন মনে করেন a স্কয়ার প্লাস টোয়াইস ab প্লাস b স্কয়ার, এটা হচ্ছে আপনার ভেরিয়েবলস। এখানেও ঠিক একইভাবে y হচ্ছে আপনাদের ন্যাশনাল ইনকাম, সি প্লাস এস এটা হচ্ছে আপনাদের আর দুইটা ভেরিয়েবল। সবগুলোই মূলত ভেরিয়েবলের সম্পূর্ণটা অংশ মিলে হচ্ছে আমার ইকোনমিক মডেল। ইজ ইট ক্লিয়ার? জি স্যার, থ্যাংক ইউ স্যার। দেন হচ্ছে আপনার প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার, চ্যাপ্টার 2। আমরা প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ারে আমরা মূলত দেখে থাকি বিভিন্ন স্টেজে প্রোডাকশন করলে একটা দ্রব্য উৎপাদন করতে গিয়ে আমাদের অন্য একটা পণ্য বা সেবা উৎপাদনের যে সুযোগ ছাড়তে হয়, সেটাই হচ্ছে আমাদের প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার। সেটা আমরা এর আগেও একটা গ্রাফে দেখেছিলাম। গ্রাফটা যেরকম হয়ে থাকে নরমালি, এই যে আমাদের হোয়াইট বোর্ড, তো এখানে স্যার কি বললেন, একটা পণ্য উৎপাদন করতে গেলে আরেকটা পণ্যের যে কি বললেন একটা উৎপাদনের সুযোগ ছাড়তে হয়, সেটা যে আমরা গ্রাফের মাধ্যমে বিভিন্ন পয়েন্টে যে দেখিয়ে থাকি, এটাই হচ্ছে মূলত ফ্রন্টিয়ার। ফ্রন্টিয়ার মানে স্যার এটা অপরচুনিটি কস্টের মতন কিছুটা না? হ্যাঁ, এটা অপরচুনিটি কস্ট, যেটা আচ্ছা অপরচুনিটি, যেটা একটা ছাড়লে আমরা যে আরেকটা পণ্য উৎপাদন করব তার যে সুযোগ ছাড়তে হয়, সেটা যে বিভিন্ন পয়েন্টে রিপ্রেজেন্ট করা হয়, এটাই হচ্ছে ফ্রন্টিয়ার। দ্যাট মিন্স
আমাদের বিভিন্ন ফ্রন্ট পয়েন্ট বা নির্দেশনা মানে ডিরেকশন, ফ্রন্টিয়ার এখানে ডিরেকশন বোঝানো হয়েছে। জি স্যার। বিভিন্ন ডিরেকশনে আমরা পণ্য উৎপাদন করতে গিয়ে যে সুযোগ সাধ্য হয় সেটা হচ্ছে প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার। মোর অর লেস সেম, দুই নামে ডাকা হয়, একটা হচ্ছে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, একটা হচ্ছে প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার, একই বিষয়। জাস্ট গ্রাফটা আমি দেখিয়ে দিচ্ছি, যেহেতু আপনাদের এটা জানা আছে, নামটা ভিন্ন ছিল এই জন্য সম্ভবত আপনারা আইডেন্টিফাই করেছেন প্রবলেম হিসেবে। এই যে বিভিন্ন পয়েন্ট রয়েছে, এক্ষেত্রে মনে করেন আপনি দুইটা দ্রব্য উৎপাদন করতে যাবেন, এই পর্যায়ে যদি কোনো একটা দ্রব্য উৎপাদন করেন পরবর্তী দ্রব্য এই পর্যায়ে উৎপাদন করতে পারবেন। আবার যদি শূন্য পর্যায়ে কোনো দ্রব্য উৎপাদন করেন তার অপোজিট ডিরেকশনে আপনার উৎপাদন করবেন। যেমনটা আমরা এখানে লিখতে পারি 6 ইউনিট আপনি যদি উৎপাদন করেন এই প্রোডাক্টটা আপনি 5 ইউনিট উৎপাদন করেন। এখন 6 ইউনিট উৎপাদন করতে গেলে এখানে আপনি পাচ্ছেন 5 ইউনিট উৎপাদন করতে, আবার এখানে আপনি করতেছেন 6 ইউনিট। একটা 5 উৎপাদন করলে অন্যটা আপনি 6 ইউনিট উৎপাদন করতে পারতেছেন, আবার যদি অন্যটা 5 ইউনিট উৎপাদন করেন অন্য প্রোডাক্ট 6 ইউনিট উৎপাদন করতে পারেন। বিভিন্ন কম্বিনেশন, এই যে আপনার বিভিন্ন ডিরেকশন দেখানো হচ্ছে, এটাই হচ্ছে মূলত প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার, যেটাকে আমরা অপরচুনিটি কস্ট বলি। দ্যাট মিনস একটা দ্রব্য উৎপাদন করতে গিয়ে আমরা আরেকটা দ্রব্য উৎপাদনের সুযোগ যে ছেড়ে দিচ্ছি সেটাকেই বলা হয়, সেটা যে কার্ভের মাধ্যমে দেখানো হয় বিভিন্ন পয়েন্টে, সেটাই হচ্ছে প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার, বিভিন্ন কম্বিনেশন অফ আউটপুট। এটাকে অন্য কথায় উই ক্যান অলসো সে opportunity cost of production on product to another. Is it স্যার clear? প্রথম যে মডেলটা ছিল ওটা কি স্যার সার্কুলার ফ্লো ডায়াগ্রাম বলে? হ্যাঁ, সার্কুলার ফ্লো অফ ডায়াগ্রামের মডেল মূলত। আচ্ছা স্যার। এটা আমরা মূলত ইসে দেখবো, ম্যাক্রোইকোনমিক্স এর ডিটেইল দেখবো। ন্যাশনাল ইনকাম ম্যাক্রোইকোনমিক আছে, এখানে একটু জাস্ট টাচ করে গেছে। দেন চ্যাপ্টার 4 এ যেটা আছে শিফট ইন ডিমান্ড কার্ভ, শিফট এন্ড মুভমেন্ট, এই দুটো কেউ বলতে পারেন? হোয়াট ডু আন্ডারস্ট্যান্ড বাই শিফট এন্ড মুভমেন্ট? জি স্যার। হ্যাঁ বলেন। হ্যাঁ বলেন। স্যার মুভমেন্ট বলতে স্যার সাপ্লাই বা ডিমান্ডের ক্ষেত্রে একই কার্ভের মধ্যে যদি আপনার প্রাইস বা সাপ্লাই যদি কোনো চেঞ্জ হয়ে থাকে সেটা হচ্ছে মুভমেন্ট, মানে কার্ভ আপনার একটাই থাকবে। আর শিফট হচ্ছে আপনার কার্ভ চেঞ্জ হবে, সেক্ষেত্রে প্রাইস সেম রেখে সাপ্লাই বা কোয়ান্টিটি যদি আমি চেঞ্জ করি অথবা কোয়ান্টিটি সেম রেখে প্রাইস চেঞ্জ করি অথবা দোনোটা যদি চেঞ্জ করি সেক্ষেত্রে স্যার যদি মানে আমার কার্ভটা মানে একের অধিক হবে, সেটা হচ্ছে স্যার শিফট। আপনার আন্ডারস্ট্যান্ডিং ঠিক আছে, কিন্তু ল্যাঙ্গুয়েজটা একটু ঠিক নাই। কার্ভ ঠিক আছে, কার্ভ না, এখানে বলা হচ্ছে দ্যাট মিন্স লাইনটা আমাদের রেখাটার পরিবর্তন। কার্ভ তো আমরা একটাই করব, দ্যাট মিন্স আমরা একই লাইনে যদি অবস্থান করি একই রেখায় তাহলে হবে সেটা মুভমেন্ট। রেখা যদি আমরা পরিবর্তন করি সেটা হচ্ছে শিফট। একটু ল্যাঙ্গুয়েজ আপনি বুঝেছেন কিন্তু বলার সময় একটু ভুল হয়েছে, এরকম মাঝে মাঝে হয়। যেমন মনে করেন এ বি এর সূত্র যদি আপনাদেরকে বলা হয়, কেউ বলবে a প্লাস বি হোল স্কয়ার ডিভাইডেড বাই 2, কিন্তু লিখতে দিলে ঠিক সে ঠিকই লিখবে, কিন্তু বিষয়টা হচ্ছে a প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস এরকম। তো আপনারটা ঠিক আছে, জাস্ট বলায় ভুল হয়েছে একটু, নো প্রবলেম। বিষয়টা হচ্ছে শিফট ইন ডিমান্ড কার্ভ হচ্ছে আপনি ডিমান্ড কার্ভ যখন একটা লাইন ছেড়ে অন্য লাইনে চলে যায়, ডিমান্ড নরমালি মুভ করে প্রাইস এর পরিবর্তনের সাথে ডিমান্ডেরও পরিবর্তন হয়ে থাকে। প্রাইস বাড়লে ডিমান্ড কমে যায় এবং প্রাইস কমলে ডিমান্ড বেড়ে যায়। এই যে মুভমেন্ট, এটা যখন একটা লাইনে অবস্থান করে সেটাকে আমরা বলা হয়, এই চেঞ্জটাকে যখন একটা লাইনে অবস্থান করে তখন সেটাকে বলি আমরা মুভমেন্ট। কিন্তু এই চেঞ্জ যখন এক লাইন থেকে অন্য লাইনে চলে যায় তখন সেটাকে বলে থাকি আমরা শিফট ইন ডিমান্ড কার্ভ। সো আমরা যদি একটা গ্রাফের আকারে দেখি তাহলে এই যে আমাদের এটাই মনে করেন আপনাদের এখানে আমরা যেমন দেখেছিলাম দুইটা প্রোডাক্টের পসিবিলিটি, সেটাও আমরা একইভাবে ডিমান্ডের ক্ষেত্রেও দেখাতে। দিস লাইন ইজ রিপ্রেজেন্ট প্রাইস and this line represent your quantity. It's so happens. It can happen. এখন একই লাইনে যদি আপনি অবস্থান করেন that means it is your point A, this is your point B, দুইটা পয়েন্ট আপনি উৎপাদন মানে প্রাইস এবং
প্রোডাক্টের কোয়ান্টিটি নির্ধারিত হয়েছে। এখন কোনো কারণে প্রাইস ফর এক্সাম্পল ফিক্সড রয়েছে অথবা প্রাইসেরও পরিবর্তন হয়েছে, কোয়ান্টিটি পরিবর্তন এমন ভাবে হয়েছে, you have to shift from one line to another. This is called shift in demand curve. That means আপনাকে এই যে ডিমান্ড লাইন প্রাইস এবং ডিমান্ডের মধ্যে সম্পর্কের কারণে সৃষ্টি হয়েছে, সেটা যখন পরিবর্তন হয়, দিস ইজ D1 ফর এক্সাম্পল, অথবা নরমালি D, দিস ইজ D1 অথবা D আমরা কমা দিয়ে লিখতে D and D। এই যে আমাদের পরিবর্তন, এটাকেই বলা হয় শিফট। ফর এক্সাম্পল এখানে প্রায় 6 টাকা ফিক্সড রয়েছে, কিন্তু কোনো কারণে ফর এক্সাম্পল জনগণের মাইগ্রেশনের কারণে আপনার ডিমান্ডের পরিমাণ বেড়ে 5.5 ইউনিট অথবা 6 এর কাছাকাছি অথবা 6ই হয়েছে, তখন সেটাকে বলা হবে শিফট ইন ডিমান্ড কার্ভ। আবার একইভাবে যদি কোয়ান্টিটি সেম থেকে প্রাইসেরও পরিবর্তন হতে পারে, তখন সেটাকে বলা হবে শিফট ইন ডিমান্ড কার্ভ। দ্যাট মিনস এই কার্ভটা যেভাবেই পরিবর্তন হোক না কেন, কার্ভ থেকে যদি আমরা অন্য কার্ভে চলে যাই, সেটাকেই বলা হবে শিফট ইন ডিমান্ড কার্ভ। বাট আমরা যদি একই কার্ভে অবস্থান করি, তখন সেটাকে বলা হবে মুভমেন্ট অ্যালং ডিমান্ড কার্ভ। ইজ ইট ক্লিয়ার? স্যার আরেকটু স্যার একটু বলবেন? হ্যাঁ শিওর। স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। শিফট যখন হবে স্যার, তখন কি যে কোনো একটা চেঞ্জ হয়ে শিফট হবে, নাকি স্যার দুইটা চেঞ্জ হলেও শিফট হতে পারে? দুইটা চেঞ্জ হলেও শিফট হতে পারে, দুইটা চেঞ্জ হলেও শিফট হতে পারে। সো হ্যাপেন্স। স্যার তাহলে মুভমেন্ট আর শিফটের মধ্যে ডিফারেন্সটা কি? মুভমেন্ট হচ্ছে আপনার একটা লাইন, দ্যাট মিনস এই যে আমাদের ইনিশিয়াল লাইন ডিমান্ড কার্ভ, আর এখানে ডি এর সাথে একটা হাইফেন টাইপের ডাবল দিয়ে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, অথবা ডিডি দিয়ে দিই, দিলাম, দ্যাট মিনস ডিডি। আমাদের ইনিশিয়াল ডিমান্ড কার্ভে যদি আমরা অবস্থান করি, সেটাই হচ্ছে আমার মুভমেন্ট। কোন অবস্থাতেই আমি কার্ভ থেকে অন্য কোথাও যেতে পারবো না, কিন্তু আমি এই লাইনে যে কোনো অবস্থানে, এখানেও যেতে পারি, এখানেও থাকতে পারি, সরি, আবার এখানেও থাকতে পারি, যে কোনো জায়গায় থাকতে পারি। এই একই লাইনে যদি অবস্থান করি, আমার যদি দামের পরিবর্তন হোক অথবা ডিমান্ডের পরিবর্তন হোক, কিন্তু লাইন যদি একই লাইনে অবস্থান করে, সেটাকেই বলা হবে দিস উইল বি টার্মড অ্যাজ মুভমেন্ট। আর যদি আমরা এই লাইন থেকে অন্য কোথাও চলে যাই, দিস উইল বি শিফট। দ্যাটস মিন্স এক লাইন থেকে অন্য কোথাও চলে যায়। আবার যদি এখানে যদি আপনাদের ডিমান্ড কার্ভ ক্রিয়েট হয়, ফর এক্সাম্পল এখানেও হতে পারে, প্রাইস এবং ডিমান্ডের পরিবর্তন করে, সেটাও হবে শিফট। দ্যাট মিন্স লাইন একটাই থাকবে, তখন হবে মুভমেন্ট। আমার ডিমান্ড লাইন পরিবর্তন, দ্যাট মিন্স ডিমান্ড কার্ভের পরিবর্তন, লাইনের পরিবর্তন হলেই যেটা হবে, সেটাকে বলা হবে শিফট। সো shift in demand curve means when demand line will shift from one line to another, it is called shift in demand curve. But when our quantity demand and price will move from upper chain to upper position to lower position, or lower position to upper position with the change in demand and price, this is called movement in demand curve. সো আমি একটু বাংলায় বলি, যখন দামের পরিবর্তন কিংবা দামের পরিবর্তনের সাথে সাথে কোয়ান্টিটি পরিবর্তন হয়ে একই ডিমান্ড লাইনে আমি অবস্থান করব অথবা আমার ডিমান্ড অবস্থান করবে, তখন তাকে বলা হবে মুভমেন্ট অ্যালং ডিমান্ড কার্ভ। বাট দামের পরিবর্তন অথবা চাহিদার পরিবর্তন হয়ে যদি ডিমান্ড লাইন পরিবর্তন করে অন্য নতুন কোন ডিমান্ড লাইন সৃষ্টি হয়, তখন সেটাকে বলা হবে শিফট ইন ডিমান্ড কার্ভ। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। দেন আপনাদের ম্যাথে যেটা বলেছেন, সেটা হচ্ছে ইকুয়েশন একটা দেওয়া আছে, সেখানে বলা হয়েছে, এটা তো আপনারা পারেন নরমালি, ইকুইলিব্রিয়াম আইডেন্টিফাই করতে, দুইটা সমান করে দেন আপনারা কোয়ান্টিটি যেটা বের হবে ওইটা বের করলে প্রাইস হয়ে যায়। দেন হচ্ছে আপনাদের যদি আপনার ম্যাথ যেহেতু আছে, আপনাদের প্রবলেম থাকলে নেক্সট ক্লাসে বলে দেব, করে দেব। তারপরেও আমি একটু মৌখিক বলে দিচ্ছি ইকুইলিব্রিয়াম কিভাবে হয়।
ইকুইলিব্রিয়াম হয় হচ্ছে আপনি, যখন সাপ্লাই হ্যাঁ আপনার তো ম্যাথমেটিক্স যেভাবেই করে না থাকুন, আপনাদের ম্যাথ ছিল ডিপি সমান এস, সরি আপনাদের ছিল এখানে ডিপি এবং এসপি, যেহেতু প্রাইসের সাথে সম্পর্ক করে করা হয়েছে এসপি। এখন এর মান বসিয়ে দিলে আপনার যে কোয়ান্টিটি প্রাইসটা আসবে সেটা হচ্ছে, সরি এখন যদি আপনি মান বসিয়ে দেন, যেহেতু আপনার ইকুয়েশনের কোয়ান্টিটি রয়েছে সেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি, কোয়ান্টিটির অ্যামাউন্ট যখন বের হয়ে যাবে সেই কোয়ান্টিটি পরিমাণ বসিয়ে দিলে যেটা যে কোনো ফাংশন আপনি বসাবেন সেখানে ইকুইলিব্রিয়াম প্রাইস বের হয়ে যাবে। এখন বলা হয়েছে এখানে আপনাদের ম্যাথে, যেটা আপনার যদি প্রাইস সেট 6 কোয়ান্টিটি করা হয় এবং 8 করা হয় তাহলে কি পরিবর্তন হবে সেটা আমরা একটা করেছিলাম ম্যাথ। এখন বলা হয়েছে কিন্তু প্রাইস থাকবে, তখন কার্ভে কি পরিবর্তন হবে? সেম আপনার এখানে ডিপি দেওয়া আছে, এখন যদি আপনাদের এস কিউ আপনার যদি ফাংশনটা চেঞ্জ করে দেওয়া হতো, দ্যাট মিনস ডিমান্ড কোয়ান্টিটি এবং সাপ্লাই কোয়ান্টিটি, তখন এখানে অবশ্যই প্রাইস ফাংশন দেওয়া হতো, তখন আপনার ঠিক অপোজিট ভাবে বের করতেন, মোর অর লেস সেম। স্যার কার্ভটা কি রকম হবে স্যার? কাপটা একইভাবে হবে, কারণ এখানে মনে করেন আপনার একটু গ্রাফে নরমালি দেখিয়ে দিচ্ছি। এ হচ্ছে আপনাদের কার্ভ। আমাদের কোশ্চেনে যেটা ছিল সেটা হচ্ছে আমরা প্রথমে পেয়ে গেছি কোয়ান্টিটি এখানে, আর আমরা যদি এখানে যেহেতু 90 মাইনাস 5 কিউ রয়েছে, যদি 90 মাইনাস আপনাদের প্রাইস ফাংশন দেওয়া থাকতো তখন কি হতো? ফর এক্সাম্পল সরি, যদি প্রাইস দেওয়া থাকতো তাহলে প্রথমে আমাদের বের হয়েছে এখানে ফর এক্সাম্পল কোয়ান্টিটি আপনাদের 5 ইউনিট বের হয়েছে, ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি 6 ইউনিট। আমরা কার্ভটা তাহলে 6 ইউনিট পজিশনে আপনার ইকুইলিব্রিয়াম, this is your equilibrium situation, 6 unit product quantity and 5 is for example, and this is 5 for your price. এখন যদি আপনার প্রাইস ফাংশন ফর এক্সাম্পল প্রাইস দেওয়া রয়েছে আপনার এখানে, this is another graph, আমরা অপোজিট ভাবে আইডেন্টিফাই করব। this is আপনাদের প্রাইস দেওয়া প্রথমে বের যদি হয়ে যায়, ওখানে যেটা ছিল সেটা ছিল আপনাদের ডিপি প্রাইস, এখন যদি এসপি থাকতো তাহলে আপনার প্রথমে পেতেন হচ্ছে প্রাইস, তাহলে আপনাকে প্রাইস থেকে আপনার এখানে 5 গ্রাফটা পুরো করেন, তাহলে আপনার প্রথমে পেতেন প্রাইসটা, পরে পেতেন কোয়ান্টিটি, মোর অর লেস সেম এক্সপ্লানেশন, জাস্ট আপনি ক্লারিফিকেশনের সময় আপনি প্রথমে পেয়েছেন এখানে কোয়ান্টিটি 100 শেয়ার, এন্ড আপনি যখন পুট করেছেন কোয়ান্টিটি ইকুয়েশনে ইনপুট করার পরে আপনি প্রাইস পেয়েছেন, এখানে হতো আপনি প্রাইস পেয়েছেন, প্রাইস যখন আপনি যে কোনো একটা ইকুয়েশনে প্লেস করবেন দেন ইউ উইল গেট ইউর কোয়ান্টিটি। স্যার আমার একটা প্রবলেম যে মানে স্যার ওই যে প্রথম গ্রাফটা কিসের পরেরটা কিসের স্যার, একটু প্রবলেম। আচ্ছা, প্রথমটা হচ্ছে আপনারা যেটা যেরকম দিয়েছেন এখানে প্রবলেম, এই যে ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি আমরা ফর এক্সাম্পল বলেছি, ফর এক্সাম্পল আপনি 6 ইউনিট কোয়ান্টিটি পেলেন, দেন আপনি 5 বের করলেন আপনার প্রাইস, কিন্তু আপনার যদি প্রাইস দেওয়া থাকে তখন তো আপনাকে কোয়ান্টিটি বের করতে হবে, যেখানে কিন্তু যখন প্রাইস থাকবে তখন কার্ভে কি পরিবর্তন, কার্ভের কোনো পরিবর্তন হবে, জাস্ট এক্সপ্লানেশনে আপনার পরিবর্তন যেটা হবে সেটা হচ্ছে আপনি আগে প্রাইস বের পেয়েছেন, প্রাইস যখন আপনি ইকুয়েশনে বসিয়ে দিয়েছেন তখন আপনি ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটিও পেয়ে গেছেন, জাস্ট এটাই পরিবর্তন, আর কোনো পরিবর্তন নেই, কার্ভের পরিবর্তন নেই, জাস্ট এক্সপ্লানেশনে আগে এবং পরে আসবে। আগেরটা আসতো আপনি প্রথমে পেয়েছেন কোয়ান্টিটি, আর আপনি যদি ফাংশন চেঞ্জ হয়ে যায় ডিপির জায়গায় ডিকিউ থাকে এবং এসকিউ থাকে তখন আপনাকে প্রাইস যেহেতু বের করতে হবে প্রাইস ফাংশনটা হবে, এই আর কোনো পরিবর্তন নেই, জাস্ট এক্সপ্লানেশন একটু পরিবর্তন আর কার্ভ সেমই থাকবে, এক্সপ্লানেশন পরিবর্তন। ইয়েস
যখন স্যার এই যে যেই কোশ্চেনটা দেওয়া আছে স্যার, এখানে যখন বলে যে 6 আর 8 কোয়ান্টিটি দিয়ে বের করার জন্য, তো স্যার মানে তখন তো আরো দুইটা মান বের হবে আমার। 6 আর 8 দিলে আমার ডিমান্ড আর সাপ্লাইয়ের জন্য আরো দুইটা মান। স্যার এই এই যে নতুন যেই কোয়ান্টিটি দিলাম সেটা কোন লাইনে যাবে মানে? না, আপনাকে আরেকটু বলে দিই, আমরা ক্লাসের সময় এটা বলেছিলাম। আপনি তো প্রথমে এখান থেকে ইকুইলিব্রিয়াম বের করবেন, এটা তো আপনাদের মোটামুটি ক্লিয়ার, ইকুইলিব্রিয়াম পেয়েছেন। এটা ক্লিয়ার স্যার। স্যার হ্যাঁ। ওইটা মেবি সারপ্লাস আর শর্টেজ বের করার জন্য বলছি। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। আপনি 6 দিলে দেখা যাবে সারপ্লাস হচ্ছে, আর 8 দিলে শর্টেজ হচ্ছে, অথবা অপোজিটও হতে পারে। জাস্ট এটাই, তখন ডিজ ইকুইলিব্রিয়াম। আচ্ছা স্যার, হ্যাঁ স্যার বলে, এক্ষেত্রে কি স্যার একটা কার্ভের মধ্যে দেখাবো নাকি হ্যাঁ একটা ফার্স্টে কার্ভই দেখান, তিনটা কার্ভে দেখাবো? একটা কার্ভই দেখান। যেমন এখানে আচ্ছা আপনার কার্ভটা হচ্ছে, এই যে আপনাদের কার্ভ, এখন আপনার বলা হচ্ছে যদি 6 হয়, ফর এক্সাম্পল আপনার এখানে 6 যদি কোয়ান্টিটি হয়, এখানে মনে করেন 7 হয়েছে, তখন 8 এখানে দেখেন, তখন আপনার বোল্ড করে দেখিয়ে দেবেন যে এই যে আমাদের ক্যাপ, এই যে ফর এক্সাম্পল এখানে আপনার 6 কোয়ান্টিটি হলে কি হবে, আপনি 6 এখানে বলা হয়েছে আপনার কোয়ান্টিটি যদি 6 সেট করা হয়, সো এখানে যেহেতু 6ই রয়েছে, 6 ফর এক্সাম্পল এখানে 6 এখানে 4 ছিল, 6 সেট করা হলে একটু নতুন করে তাহলে কার্ভটা আপনাকে দেখাই। This is your equilibrium situation. এখন যদি কোনো কারণে আপনার ফর এক্সাম্পল বলা হলো 6 এবং 8, এটা মনে করেন 7 ধরে নিলাম, তাহলে এক মিনিট, সো তাহলে আমাদের মনে করেন এখানে 7 ইউনিট। এখন যদি এই পর্যায়ে ফর এক্সাম্পল আপনি 6 কোয়ান্টিটি 6 ডিটারমাইন করেন, দিস সিচুয়েশন, দিস ইজ 6, তাহলে কি হবে, আপনার কার্ভ, নিউ কার্ভ ক্রিয়েট হবে, এখান থেকে আপনার কোয়ান্টিটি লাইন এখানে যাবে। যদি আপনি যেহেতু কোয়ান্টিটি 6 নির্ধারণ করেছেন, কোয়ান্টিটি 6 নির্ধারণ করলে তাহলে কি হবে, দাম বেড়ে যাবে, সাপ্লাই কমে গেছে, ডিমান্ড নির্ধারিত হবে ইন দিস পয়েন্ট, আর সাপ্লাই নির্ধারিত হবে ইন দিস পয়েন্ট। কোয়ান্টিটি নির্ধারণের সাথে সাথে সাপ্লাই প্রাইস এখানে নির্ধারিত হয়েছে, আর ডিমান্ড প্রাইস এখানে নির্ধারিত হয়েছে। সো ডিমান্ড এবং সাপ্লাইয়ের মধ্যে একটা ডিফিসিয়েন্সি ক্রিয়েট হয়েছে, তার ফলে কি হবে, এই ডিমান্ড আবার পুশ করবে, অতিরিক্ত দাম পুশ করবে, কি করার জন্য, চাহিদা বেশি রয়েছে, সাপ্লাই কম থাকার কারণে আবার ইকুইলিব্রিয়াম সিচুয়েশনে চলে যাবে, এই অবস্থায় চলে আসবে। আবার ঠিক ঠিক একইভাবে আপনি যখন এই পর্যায়ে আসবেন,
সো আপনাদের তাহলে যদি আবার 8 পর্যায়ে কোয়ান্টিটি নির্ধারিত হয় তখন কি হবে, আপনার ডিমান্ড এই লাইনে চলে আসবে। দ্যাট মিনস ইউ উইল গেট ডিমান্ড কার্ভ হিয়ার। এখন সাপ্লাই যেহেতু বেশি, উৎপাদন খরচও বেশি, দাম এখানে নির্ধারিত হবে, কিন্তু ক্রেতা তো এই দামে ক্রয় করবে না, সাপ্লাই যেহেতু বেড়ে হয়ে গেছে। তখন এই যে সারপ্লাস সাপ্লাই রয়েছে এটা আমাকে পুশ করবে আবার ইকুইলিব্রিয়াম সিচুয়েশনে আসার জন্য। এটাই হচ্ছে মূলত আপনি যদি এর বাইরে কোথাও গিয়ে উৎপাদন করেন তার এক্সপ্লানেশন। এখন বাকিটা আমরা নেক্সট ক্লাসে ম্যাথমেটিক্স যখন করানো স্যার হবে। স্যার এটা একটু আরেকবার একটু প্রথম থেকে বলবেন? হ্যাঁ বলতেছি। আপনার ইনিশিয়াল ইকুইলিব্রিয়াম সিচুয়েশন এখানে এই যে 0 ফর এক্সাম্পল, so this is your point 7 equilibrium quantity, and for example this is 5 your equilibrium price per unit. In this point you have determined your equilibrium price and quantity. Price is 5 and quantity is 7. But আপনি যদি 6 লেভেলে সাপ্লাই করেন, 6 ইউনিট সাপ্লাই করেন, it will push you to increase demand price from 5 to for example 7 এ নিয়ে যেতে আপনাকে মুভ করবে। at the same time আপনি যখন 7 আপনার প্রোডাক্টের দাম নির্ধারিত হয়েছে, যেহেতু সাপ্লাই কম, কিন্তু সেক্ষেত্রে সাপ্লায়াররা উৎপাদন খরচ কমে যাবে। উৎপাদন খরচটা ফর এক্সাম্পল এখানে নির্ধারিত হলো তাহলে কি হলো, আমার উৎপাদনকারীর খরচ হচ্ছে 4 টাকা, কিন্তু সেলার দিতে রাজি হচ্ছে 60 টাকা। ডিমান্ড প্রোডাক্টের সাপ্লাই রয়েছে 6 ইউনিট। এই যে আমার 60 টাকা এবং 4 টাকার মধ্যে যে গ্যাপ, এই গ্যাপটা কি করবে, উৎপাদনকারীকে আরো বেশি উৎপাদনে, বেশি খরচ উৎপাদনে উৎসাহিত করবে, কারণ ক্রেতা দিতে রাজি আছে। তার ফলে উৎপাদনে উৎসাহিত করার কারণে 6 ইউনিট থেকে আবার 7 ইউনিট আসবে, তখন দাম নির্ধারিত হবে 5 টাকা আবার, এবং ক্রেতা এবং বিক্রেতা উভয় ইকুইলিব্রিয়াম প্রাইসে ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি সেল করবে। ঠিক একইভাবে আপনার যদি প্রোডাক্টের সাপ্লাই ফর এক্সাম্পল, এটা ইকুয়েশনে যখন বসানো হবে তখন আপনারা কোনো আনুমানিক বসানোর দরকার হবে, সব বের হয়ে আসবে। ফর এক্সাম্পল আপনার এখানে রয়েছে 8 টাকা আবার দাম নির্ধারিত হয়েছে। এখন 8 টাকা যখন আপনার প্রোডাক্টের দাম নির্ধারিত হয়েছে, তখন এই যে 8 ইউনিট যখন প্রোডাক্টের কোয়ান্টিটি সাপ্লাই নির্ধারিত হয়েছে, দেন আপনার প্রোডাক্টের প্রাইস এই পয়েন্টে আপনি ক্রেতা 4 টাকা দিতে প্রস্তুত, যেহেতু আপনার সাপ্লাই বেড়েছে, সাপ্লাই বেড়ে গেছে, দাম কমে গেছে, কিন্তু উৎপাদনকারীর খরচ বেড়ে গেছে। কারণ প্রোডাকশন ফাংশনে আমরা পরে অনেক চ্যাপ্টারে দেখব, প্রোডাকশন ফাংশনে যখন একজন ব্যক্তি অধিক বেশি উৎপাদন করে তখন খরচ বেড়ে যায়। ইনিশিয়ালি খরচ কম, যখন অনেক বেশি উৎপাদন করা হয় তখন খরচ বেড়ে গেছে, 60 টাকা হয়েছে। এর ফলে আবার মার্কেটে সারপ্লাস প্রোডাক্ট রয়েছে, এই যে সারপ্লাস প্রোডাক্ট, এটা কি করবে, আবার উৎপাদনকারীকে কম উৎপাদনে উৎসাহিত করে, তখন সে 7 ইউনিট উৎপাদন করবে এবং 5 টাকা দাম নির্ধারিত হবে, এবং কাস্টমাররাও ইকুইলিব্রিয়াম প্রাইসে 7 ইউনিট 5 টাকায় বিক্রি করবে। এটাই হচ্ছে মূলত আমাদের, যদি বিভিন্ন পর্যায়ে দাম কোয়ান্টিটি এবং দাম এটা দামের ক্ষেত্রেও হতে পারে, দাম নির্ধারিত হয় তখন এটা হবে। দিস আর বেসিক্যালি বিভিন্ন ডিসইকুইলিব্রিয়াম সিচুয়েশন হলে আমাদের কি হয়, এটা আবার ফোর্স করে আমাকে ইকুইলিব্রিয়াম পজিশনে নিয়ে আসার জন্য। ইজ ইট ক্লিয়ার? এখন কি ক্লিয়ার? এটা জি স্যার। ক্লিয়ার না হলে বাসায় একটু প্র্যাকটিস করবেন, দেখবেন একদম ক্লিয়ার হয়ে গেছে। স্যার
হ্যাঁ বলেন। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার চ্যাপ্টার 3 নিয়ে স্যার। হ্যাঁ স্যার বলেন। আপনি বলেছিলেন যে কনজিউমার সারপ্লাস আর প্রোডিউসার সারপ্লাসের মধ্যে স্যার গ্রাফের ক্ষেত্রে জিরোর উপরে মানে যদি পজিটিভ ফিগার আসে তাহলে জিরোর উপরে কনজিউমার সারপ্লাস বসবে আর জিরোর নিচে হচ্ছে আপনার প্রোডিউসার সারপ্লাস বসবে। হ্যাঁ এক্স্যাক্টলি। স্যার হ্যাঁ স্যার এক্ষেত্রে যদি স্যার আমার কনজিউমার সারপ্লাসটা পজিটিভই আসছে কিন্তু আমার প্রোডিউসার সারপ্লাসটা নেগেটিভ আসছে, তো কনজিউমার পজিটিভ তাই জিরোর উপরেই দিয়েছি কিন্তু প্রোডিউসার তো নেগেটিভ, এই জন্য স্যার ওইটাও কি আমি জিরোর উপরেই তো দেওয়ার কথা, তো স্যার এক্ষেত্রে স্যার উপরেই কি দোনোটা বসবে কিনা? আপনি যেহেতু স্যার বলেছেন বুঝতে আমি নেক্সট পারছেন ক্লাস স্যার একটা কোশ্চেনটা? ম্যাথ দিয়ে বসাবো, আপনি এটা এখানে ইনক্লুড করা উচিত ছিল। স্যার কারণ যেটা আসলে স্যার আমি যে তখন যে টাইমটা প্রবলেমটা আপনি বলেছেন জি স্যার। এভাবে আসলে মুখে বললে সমাধান হবে না, আপনি বুঝতেই পারবেন না। আচ্ছা স্যার ঠিক দ্যাট আছে মিন্স স্যার, আপনি ঠিক আছে। আমাকে একটু মেসেঞ্জারে নক দিয়ে রাখবেন বিষয়টা, আমি আপনাদের আচ্ছা ম্যাথমেটিক্স স্যার সলিউশন ক্লাসে প্রবলেম গুলো লিখে রাখবো স্যার। সলিউশন ক্লাস এটা দিয়ে দেবো। কারণ আচ্ছা ঠিক আপনাদের আছে। ম্যাথের বিষয়ে আমি একটা ক্লাস নেবো আর থিওরির বিষয়ে একটা আলাদা নেবো, কারণ একবারে দুইটা শুরু করলে আপনার সবই জগা খিচুড়ি হয়ে যায়। আগে আপনার থিওরিটা ভালো করে আয়ত্ত করেন তাহলে ম্যাথ ইজি হয়ে যাবে। দেন হচ্ছে 3 স্টেপস অফ ইকুইলিব্রিয়াম। 3 স্টেপস অফ ইকুইলিব্রিয়াম এর কি মানে হচ্ছে 3 স্টেপ, আমরা 3টে স্টেজে কিভাবে অ্যানালাইজ করে থাকি ইকুইলিব্রিয়াম, এটা হচ্ছে 3 স্টেপস অফ ইকুইলিব্রিয়াম। সেটা কি বলতে পারেন কেউ? স্যার 3 স্টেপ বলতে স্যার এখানে একটা ইকুইলিব্রিয়াম করার ক্ষেত্রে 3টা স্টেপ মেনে চলতে হয়। যেমন প্রথম স্টেপটা হচ্ছে যে মানে আমার যে গ্রাফটা ওখানে কি স্যার মানে ডিমান্ডের শিফট হয়েছে নাকি স্যার আপনার সাপ্লাইয়ের শিফট হয়েছে ওইটা ফার্স্টে আইডেন্টিফাই করা নাকি দুইটাই হয়েছে। তারপর স্যার সেকেন্ড স্টেপটা হচ্ছে স্যার কোন ডিরেকশনে হয়েছে, লেফট টু রাইট অর রাইট টু লেফট এই ডিরেকশনে হয়েছে কিনা সেটা ডিসাইড করা। আর থার্ডটা হচ্ছে স্যার একটা ডায়াগ্রামের মাধ্যমে এটাকে প্রেজেন্ট করা, যেমন প্রাইস বেড়েছে বা বোথ মানে দুটোটাই বেড়েছে এইভাবে স্যার ডায়াগ্রামের মাধ্যমে প্রেজেন্ট করা। এক্স্যাক্টলি, পুরোটাই মনে আছে। তো আপনাকে প্রথমে ডিসাইড করতে হবে আপনি ইকুইলিব্রিয়াম, যখন আপনার কোনো ইকুয়েশন থাকবে না মার্কেটে নরমালি আপনার ডেটা রয়েছে সেখান থেকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে আসলে এটা কোন দিকে মুভ করতেছে, শিফট করতেছে, এটা সাপ্লাই কার্ভ না ডিমান্ড কার্ভ, অথবা দুইটাকেই শিফট হবে। যেমন আমরা এর আগে দেখেছিলাম সেটা হচ্ছে মুভমেন্ট দেখেছিলাম সাপ্লাই কার্ভ এবং ডিমান্ড কার্ভের একটা ইকুয়েশনের মাধ্যমে। এখন কোন ডিরেকশনে শিফট করছে, এখন এক ডিরেকশনে শিফট করলে আপনার ডিমান্ড কার্ভে প্রভাব বিস্তার করবে বেশি, এক ডিরেকশনে সাপ্লাই কার্ভে। যেমন আমরা যদি কোয়ান্টিটি কম সাপ্লাই করি তাহলে প্রডিউসার তার উৎপাদন খরচ কম হবে, পরবর্তী সে বেশি উৎপাদনে উৎসাহিত হবে। এটাই হচ্ছে আপনার মূলত ডিরেকশন। তাহলে লোয়ার ডিরেকশনে হচ্ছে যখন কোয়ান্টিটি সাপ্লাই কম হবে, আর আপার ডিরেকশনে চলে যায় প্রাইস বেড়ে যায় যখন সাপ্লাই কম হয়। আবার যদি সাপ্লাই বেশি হয়ে যায় তখন কি হয়, প্রোডাক্টের প্রাইস ক্রেতা দিতে কম উৎসাহিত হয়, কারণ তারা মার্কেটে অ্যাভেলেবেল প্রোডাক্ট পায়, তখন লোয়ার ডিরেকশনে শিফট করে। আবার প্রোডিউসার কি করে, যেহেতু মার্কেটে সাপ্লাই বেশি তার কস্ট বেড়ে যাওয়ার কারণে আপার ডিরেকশনে তার সাপ্লাই কার্ভ মুভ করে। আর এই যে ডায়াগ্রামের মধ্যে রিলেশনশিপ শো করা, এটাই হচ্ছে আপনার থার্ড স্টেপ। যেমন ডিমান্ড এবং সাপ্লাই কার্ভ কম্বিনেশনে আপনি একটা ডায়াগ্রাম ইউজ করবেন, সেটা তার মাধ্যমে আপনি শো করবেন। যেটা আমরা এটা আগে দেখেছিলাম, দুইটি ইকুয়েশন থাকবে, তারপর আমরা শিফট দেখবো কোন ডাইরেকশনে মুভ করতেছে, দেন আমরা সেটা সাপ্লাই এবং ডিমান্ড কার্ভের কম্বিনেশনে ইকুইলিব্রিয়াম স্থাপন করে এক্সপ্লেন করে দেব। এই মূলত আমাদের 3টা স্টেজে কমপ্লিট হয়ে থাকে। এক্ষেত্রে আপনাদের আর কিছু বিষয় ডিটেল বলা যায়, যেমন গরম ওয়েদারের সময় আপনার কোনটার দরকার বেশি, টেস্টে পরিবর্তন হয় কিনা, যখন উইন্টার চলে আসে তখন আপনার টি এর প্রভাব বিস্তার করে থাকে, এই অনেকগুলো বিষয় থাকে। এটা হচ্ছে আপনার জেনারেল ডিসকাশন, এটা হচ্ছে স্পেসিফিক ডিসকাশন। জেনারেল হচ্ছে আপনার কোন দিকে মুভ করে অথবা শিফট করে এবং কার্ভটা কোন ডিরেকশনে শিফট করতেছে এবং এটা একটা কার্ভের মাধ্যমে স্থাপন করা। এই 3টা স্টেজে মূলত আপনার ইকুইলিব্রিয়ামটা অ্যানালাইজ করা হয়ে থাকে। সো আপনাদের এটা নিয়ে তো কোশ্চেন আছে আর কারো? আমার তো মনে হয় না। স্যার সিঙ্গেল আরেকবার একটু বলবেন? আচ্ছা শিওর, অবশ্যই।
জি স্যার, বললে ভালো হতো স্যার। আচ্ছা, তাহলে আমাদের অ্যানালাইজ করার ক্ষেত্রে কয়টা বিষয় দেখতে হয়? ফার্স্ট অফ অল আমরা দেখব কোন ডিরেকশনে মুভ করতেছে, সরি আমরা দেখব কোনটার শিফট করতেছে, সেটা ডিমান্ড না সাপ্লাই অথবা দুইটা। আমরা ইকুইলিব্রিয়াম অ্যানালাইজ করার ক্ষেত্রে তাহলে প্রথম শর্ত হচ্ছে আমার ডিমান্ড এবং সাপ্লাই এই দুইটির ভিতর কোনটা শিফট করতেছে অথবা দুইটাই শিফট করতে পারে, সেটা আমরা আইডেন্টিফাই করব এবং ডিসাইড করব। দেন কোন ডিরেকশনে শিফট করতে হয়, এটা আপার ডিরেকশন লোয়ার ডিরেকশন, সে অনুযায়ী আমরা কার্ভটা আঁকবো। যেমন আপনাদের যখন কোয়ান্টিটি দেওয়া থাকবে 6 বা 8 দেওয়া থাকবে, এখন কোন ডিরেকশনে আপনার যাচ্ছে, দেন হচ্ছে আপনাকে একটা ডায়াগ্রামের মাধ্যমে সেটা উপস্থাপন করে ইকুইলিব্রিয়াম প্রাইস এবং কোয়ান্টিটি কিভাবে প্রভাব বিস্তার করে সেটা আইডেন্টিফাই করে। যেমন 6 এবং 8 ইউনিট আমাদের দেওয়া ছিল, 6 ইউনিট যখন দেওয়া ছিল তখন আপনার ডিমান্ড লোয়ার ডিরেকশনে মুভ করেছে, কারণ আপার ডিরেকশন সরি, যখন 6 ইউনিট ছিল, কারণ প্রোডাক্টের সাপ্লাই কম চাহিদা বেশি, কিন্তু সাপ্লাই কম থাকায় প্রোডিউসার কম উৎপাদন করে লোয়ার ডিরেকশনে সাপ্লাই প্রাইস মুভ করেছে। আবার যখন প্রোডাক্টের কোয়ান্টিটি বেড়ে গেল তখন কি করলো, প্রোডাক্টের যখন সাপ্লাই বেড়ে যায়, চাহিদা মানে সরবরাহ বেড়ে যায়, দাম কমে যায়, সেলাররা কম দামে দ্যাট মিনস 4 টাকায় পণ্য ক্রয় করতে শুরু করে, দ্যাট মিনস লোয়ার ডিরেকশনে ডিমান্ড কার্ভ মুভ করতে শুরু করলো। আবার ঠিক একইভাবে সাপ্লাই কার্ভ আপার ডিরেকশনে মুভ করতে শুরু করলো, কিন্তু তখন একটা কি হলো, সারপ্লাস ক্রিয়েট হলো প্রোডাক্ট সাপ্লাই। এই সারপ্লাসটাকে মিটিগেট করার জন্য ডিমান্ড এবং সাপ্লাই পুনরায় 5 টাকায় পণ্যের দাম নির্ধারণ করে 7 ইউনিট পণ্য সরবরাহ এনশিওর করবে। এই হচ্ছে 3 স্টেজ অফ অ্যানালাইজিং ইকুইলিব্রিয়াম, কোন ডিরেকশনে যাচ্ছে এবং কখন আপনার ইকুইলিব্রিয়ামে আবার আসতেছে। প্রোডাক্টের এটা আপনার কোয়ান্টিটি দিয়ে দেখেছি, এটা প্রাইসের ক্ষেত্রেও হতে পারে। স্যার হ্যাঁ বলুন। এই যে 3 স্টেপস অফ ইকুইলিব্রিয়াম, এই কোশ্চেনটা স্যার যদি এক্সামে আসে তাহলে স্যার কি টাইপের প্রশ্ন হতে পারে এবং সেটা আমরা কিভাবে মানে স্যার এই স্টেজগুলো এক্সপ্লেইন করবেন এবং একটা গ্রাফ দিবেন, গ্রাফ দিয়ে দেখাবেন। ওকে স্যার। দেন আমাদের রয়েছে কম্পিউটিং প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড কেউ বলতে পারেন এটা কি? প্রাইসের পরিবর্তনের সাথে ডিমান্ডের যদি পরিবর্তন হয় তখন সেটাকে বলা হয় প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। ইলাস্টিসিটি কি? তার স্থিতিস্থাপকতা, মানে কোনো একটা কিছুর কারণে অন্য কিছুর চাহিদা বেড়ে যাওয়া বা কমে যাওয়া। So elasticity হচ্ছে the tendency of change or responsiveness of change in quantity due to changes in price. যেহেতু প্রাইস ইলাস্টিসিটি বলা হয়েছে, দ্যাট মিন্স দামের পরিবর্তনের সাথে, নরমালি দামের সাথে ডিমান্ডের পরিবর্তন। শুধু ইলাস্টিসিটি অফ ডিমান্ড বলতে কি বোঝায়? শুধু ইলাস্টিসিটি অফ ডিমান্ড বলতে নরমালি প্রাইস ইলাস্টিসিটিকে ইন্ডিকেট করা হয়ে থাকে। Elasticity of demand means normally the responsiveness or changes in demand due to any condition, normally price. দামের পরিবর্তনের কারণে হতে পারে, ইনকামের পরিবর্তনের কারণে হতে পারে, টেস্টের পরিবর্তনের কারণে হতে পারে, অথবা নতুন প্রোডাক্ট আসার কারণে হতে পারে, সিজনের চেঞ্জের কারণে হতে পারে, যেটা নরমাল টেস্টের কারণে হয়ে থাকে, অথবা নতুন কোনো সাবস্টিটিউট প্রোডাক্ট আসার কারণেও হতে পারে। যেমন মনে করেন আপনারা সবাই স্যামসাং প্রোডাক্ট ইউজ করে থাকেন মোবাইল, এখন আইফোন আসলো, তাদের অ্যাডভার্টাইজিং সবকিছু দেখে আপনার ভালো লাগলো, এখন মোবাইল চেঞ্জ করে ফেললেন। যেমনটা মনে করুন আজ থেকে 20 বছর আগে মানুষ নোকিয়া ফোনটা ইউজ করতো, কিন্তু এখন নোকিয়ার মার্কেট মনে করেন যে এখন জাদুঘরে পাওয়া যায়। এই যে পরিবর্তন, এটাও এক ধরনের ইলাস্টিসিটি, এটা হচ্ছে টেস্টের কারণে হয়েছে। আবার একই প্রোডাক্টের চাহিদার পরিবর্তন হতে পারে, সেটা দামের কারণে, ইনকামের কারণে হতে পারে, টেস্টের কারণে হতে পারে, সেটা হচ্ছে ইলাস্টিসিটি। সো ইলাস্টিসিটি অফ ডিমান্ড হচ্ছে আপনার প্রোডাক্টের রেসপন্সিভনেস অথবা চেঞ্জেস ইন ডিমান্ড ডিউ টু এনি ফ্যাক্টর, ইট মে বি প্রাইস, ইনকাম, টেস্ট or related other factor. Normally
প্রাইস রিপ্রেজেন্ট দিস চেঞ্জেস। এজন্য ইলাস্টিসিটি অফ ডিমান্ড বলতে মূলত প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ডকে রিপ্রেজেন্ট করা হয়ে থাকে। সো এখানে আমাদের টপিক অফ ডিসকাশন। স্যার এখানে একটা কোশ্চেন আছে, একটু বুঝিয়ে দিবেন? হ্যাঁ বলেন। স্যার কোশ্চেনটা হলো যে if a fixed quantity of a good is available and no more can be made, what is the price elasticity of supply? আচ্ছা, আপনি প্রাইস ইলাস্টিসিটি অফ সাপ্লাই আছে, আবার একটু বলবেন, মানে নো মোর। স্যার বলছে যে কোয়ান্টিটি অফ গুড ইজ অ্যাভেলেবল এন্ড নো মোর ক্যান বি মেড, তখন প্রাইস ইলাস্টিসিটি অফ সাপ্লাইটা কি হবে? আচ্ছা, প্রাইস ইলাস্টিসিটি অফ সাপ্লাইটা কি হবে? দ্যাট মিন্স no more supply is available, that means substitute product are not available, তখন প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড কি হবে? এটাই হচ্ছে আপনার কোশ্চেনের ডিমান্ড সাপ্লাইটা কি হবে। এখন যখন মানে কোনো স্যার আর কোনো সাপ্লাই হবে না, প্রোডাক্ট যা আছে বাজারে তাই, আর তাই কোনো দিবে। সাপ্লাই হবে না। এটাই তো বলা হয়েছে, যখন আপনি প্রোডিউসার কোনো সাপ্লাই করবেন, এটা ডিপেন্ড করে সে কোন ধরনের প্রাইস চার্জ করতেছে। প্রাইস ইলাস্টিসিটি অফ সাপ্লাই তখনই হবে যখন আপনার দামের পরিবর্তনের কারণে সাপ্লাই করে। এখন যেহেতু আপনার দামের পরিবর্তন এখানে কোনো কথাই বলা নেই, জাস্ট বলা রয়েছে যে প্রোডাক্টটা রয়েছে সেটাই অ্যাভেলেবেল এবং অন্য কোনো সাপ্লাইও পসিবল না, তখন প্রাইস ইলাস্টিসিটি অফ সাপ্লাই কি হবে? যেহেতু এখানে সাপ্লাইটা সম্পূর্ণ আপনার র মেটেরিয়ালের প্রাইসের সাথে সম্পর্কিত, সো এক্ষেত্রে আপনার ইট উইল বি ইন ইলাস্টিক ডিমান্ড। এখানে আপনি ইলাস্টিকও বলতে পারেন না, ইন ইলাস্টিক সাপ্লাই যেটা রয়েছে ওটাই থাকবে। আপনার তো অন্য প্রোডাক্ট নেই, আপনি সাপ্লাই কি করবেন? সাপ্লাই আপনি ডিমান্ডের ক্ষেত্রে যেমন প্রাইসের পরিবর্তনের সাথে সাথে আপনি ক্রয় করবেন কি করবেন না আপনার সিদ্ধান্ত। সাপ্লাইটা র মেটেরিয়ালের প্রাইসের পরিবর্তনের সাথে সাথে আপনার দ্যাট মিনস উৎপাদন খরচের পরিবর্তনের সাথে সাথে সাপ্লাইয়ের পরিবর্তনের যে সম্পর্কটা সেটাই হচ্ছে প্রাইস ইলাস্টিসিটি অফ সাপ্লাই। এখন যেহেতু আপনার ওই ধরনের প্রোডাক্ট আর হবেই না, এই যে আপনাদের fixed quantity of goods is available and no more can be made, what is price elasticity of supply? এখানে প্রাইস ইলাস্টিসিটি অফ সাপ্লাই কোনো সম্পর্ক, এটা ইনইলাস্টিক সাপ্লাই হবে। জি স্যার বুঝছি, থ্যাংক ইউ। কারণ ইনইলাস্টিক কেন হবে? আপনি যখন প্রোডাক্ট ক্রয় করবেন না তখন তো আপনার ডিমান্ড ইলাস্টিসিটি নেই, দ্যাট মিনস ইনইলাস্টিক, কোনো পরিবর্তনই আপনি বলতে পারতেছেন না। যখন আপনি ক্রয় করবেন তখনই না এটা ইলাস্টিসিটি রেসপন্স আসবে। আর যখন আপনার প্রোডাক্টের নো ওয়ান ক্যান বি মেড এবং যেটা অ্যাভেলেবল আছে সেটাই রয়েছে, তাহলে তো এর কোনো ইলাস্টিসিটি নেই। এটা জাস্ট কনফিউজিং কোশ্চেন একটা। দ্যাট মিনস আপনার প্রাইসের পরিবর্তন হয়, আপনার সাপ্লাইটা পরিবর্তন। এখানে বলা হয়েছে নো মোর ক্যান বি মেড, যেটা রয়েছে ওটাই অ্যাভেলেবল, তাহলে তো ওটা ইনইলাস্টিক, ওটার কোনো পরিবর্তন নেই, ওটা ওইরকমই তো থাকে। এটাকে পারফেক্টলি ইনইলাস্টিক হবে? হ্যাঁ, পারফেক্টলি ইনইলাস্টিক। এটা যদি আরো ক্লারিফাই করেন তাহলে পারফেক্টলি ইনইলাস্টিক, কারণ আপনার তো আর কোনো সাপ্লাই হচ্ছে না। সো কম্পিউটিং প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, এটা কি কম্পিউট করার প্রয়োজন রয়েছে? যেমন আপনি একটা প্রোডাক্ট 5 টাকা বর্তমানে প্রাইস, আপনি 10 ইউনিট ক্রয় করেন, প্রোডাক্টের প্রাইস বেড়ে 6 টাকা হলো, এখন আপনি 8 ইউনিট ক্রয় করেন। মানে কম্পিউট কিভাবে করবেন? আপনার পরিবর্তন কি হয়েছে? পরিবর্তনের ক্ষেত্রে লার্জার অ্যামাউন্ট আগে দিবেন আর লোয়ার অ্যামাউন্ট পরে দিবেন, দেন ডিভাইডেড বাই প্রাইসের ক্ষেত্রে লার্জার অ্যামাউন্ট আগে আর অ্যামাউন্ট পরে দিয়ে যেটা হবে সেটাই হচ্ছে আপনার কম। যেমন প্রোডাক্টের দাম কম এখানে বেড়েছে, কমতেও তো পারে, সেজন্য যেটা বড় সংখ্যা সেটাই আপনি লিখতে দিবেন, সেটা দিয়ে যে ক্যালকুলেট করবেন সেটাই হচ্ছে আপনার কম্পিউটেড প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। এখানে মিড পয়েন্ট নামে একটা, হ্যাঁ বলেন স্যার। আপনি প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ডের ক্ষেত্রে মানে অনলি এটার ক্ষেত্রেই স্যার আপনি বড় অ্যামাউন্ট থেকে ছোট অ্যামাউন্টটা মাইনাস করছেন কোয়ান্টিটি আর প্রাইসের ক্ষেত্রে, ডিভাইডেড বাই আবার ছোট অ্যামাউন্ট দেন নাই, কিন্তু অন্যান্য সবগুলোর ক্ষেত্রে দিচ্ছেন। এখানে কি সেটা ভুল হয়েছে? বুঝলাম না।
স্যার যখন আপনি প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড করিয়েছেন তখন স্যার মানে যখন পার্সেন্ট দিয়ে বের করেছি তখন স্যার Q1 মাইনাস Q2 ডিভাইডেড বাই P2 মাইনাস P1 ইন্টু 100 এই সূত্রটা ইউজ করে করছি। কিন্তু স্যার অন্যান্য সব ক্ষেত্রে স্যার আমি আপনাকে সেদিন বলেছিলাম, আপনি বলছেন যে এটা ইনকামের কারণে জাস্ট ওই ইউনিট ইনকামে কতটুকু খরচ হয়েছে বলে ডিভাইডেড বাই দেওয়া হয়েছে, কিন্তু স্যার আপনার ক্রস প্রাইস ইলাস্টিসিটি অফ প্রোডাক্টের ক্ষেত্রে আপনি ডিভাইডেড বাই দিচ্ছেন, ইভেন সাপ্লাইয়ের ক্ষেত্রেও দিচ্ছেন। অনলি স্যার এটার মধ্যে ডিমান্ডের ক্ষেত্রে স্যার আপনি দেননি। স্যার আমার কোশ্চেনটা হচ্ছে স্যার এটা কি তাহলে স্যার ভুল হয়েছে নাকি স্যার এটার নিয়মটাই এরকম? ডিমান্ডের ক্ষেত্রে সূত্রটা বলেন। স্যার ডিমান্ডের ক্ষেত্রে আপনি সূত্র দিছিলেন যে স্যার Q1 মাইনাস Q2 ডিভাইডেড বাই P2 মাইনাস P1 ইন্টু 100। ঠিকই আছে, 100 দিলেও চলে, না দিলেও চলে। না স্যার এখানে আপনি স্যার দোনোটার উপরে নিচে দোনোটার পাশে ডিভাইডেড বাই আবার ছোট অ্যামাউন্টটা দেন নাই। ছোট অ্যামাউন্ট, ও আচ্ছা আমি বুঝছি। আমি আপনাকে সেদিন দিয়েছিলাম গ্রুপে, আপনি বলছিলেন যে ওটা ইনকামের কারণে এই যেখানে আবার না, ডিভাইডেড ইনকাম বাই ওটা দেওয়া হচ্ছে লাগছে। ভিন্ন। প্রাইসের হ্যাঁ ক্ষেত্রে কিন্তু স্যার যেটা আপনি বলা হয়, সবগুলোর ক্ষেত্রেই দিয়েছেন ডিভাইডেড বাই, জাস্ট এটাতেই দেন নাই। না এটার ক্ষেত্রে যেটা হচ্ছে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ডের ক্ষেত্রে হচ্ছে প্রাইসের পরিবর্তন, সেখানে ডিভাইডেড বাই দেওয়ার দরকার হয় না, কিন্তু অন্য সবগুলো হচ্ছে ভিন্ন। তাহলে স্যার সাপ্লাইয়ের ক্ষেত্রে দিচ্ছেন যে প্রাইস ইলাস্টিসিটি অফ সাপ্লাইয়ের ক্ষেত্রে। না, ওটা সূত্র ভিন্ন। আচ্ছা স্যার। এটা ঠিকই আছে। এখানে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে টু ফাইন্ড আউট। এখানে প্রাইসের চেঞ্জের সাথে পার্সেন্টেজ চেঞ্জের ডিমান্ড যেটা হয়, বড় অ্যামাউন্ট দিয়ে ছোট অ্যামাউন্ট বিয়োগ করবেন। এখানে আপনি যদি 100 ক্রস করেন, ক্রস করলেও কিছু না, না করলেও কিছু না। ক্রস যদি করেন তাহলে আপনার পার্সেন্টেজ বের হবে, আর যদি ক্রস না করেন তাহলে রেশিওতে চলে আসবে, নাথিং এলস। এরপরে যেটা আপনারা বলেছেন টাইম হরিজন। টাইম হরিজন এখানে টাইম হরিজনে যেটা বলা হয়েছে, বড় করে দিই। টাইম হরিজন একটা নির্দিষ্ট সময়, মনে করেন যে আপনি ফিউল ক্রয় করবেন, পেট্রোল বা তেল, তেলের দাম যদি বেড়ে যায় ইনিশিয়ালি, এর যেহেতু এটা কমপ্লিমেন্টারি প্রোডাক্ট, কমপ্লিমেন্টারি প্রোডাক্ট আপনাদের মনে হয় বলেছিলাম, একটা যেমন গাড়ি চালানোর জন্য রাস্তা দরকার, তেল দরকার, এটা হচ্ছে কমপ্লিমেন্টারি, নট সাবস্টিটিউট। একটার সাথে আর একটা জড়িত, একটা যদি রান করতে হয় অন্যটা দরকার। এখন গাড়ি যেহেতু আপনি তেলের দাম বেড়ে গেছে, তখন তেলের ইনিশিয়াল যে ডিমান্ড সেটা নরমালি পরিবর্তন খুব কম হবে। মানুষ কি করবে, তেলের গাড়িকে কনভার্ট করে গ্যাস কিংবা ইলেকট্রিক কারে কনভার্ট করবে লং টার্মে, তখন এটার পরিবর্তন হবে। আবার এই প্রোডাক্ট যদি আবার নিত্য প্রয়োজনীয় হয়, তখন প্রোডাক্টের প্রাইসের পরিবর্তন, ডিমান্ডে তেমন কোনো পরিবর্তন আসবে না। টাইম হরিজনের ক্ষেত্রে এই বিষয়গুলো দেখা হয়, কমপ্লিমেন্টারি প্রোডাক্ট, নেসেসারি প্রোডাক্ট, আর হচ্ছে লাক্সারি প্রোডাক্ট। আবার যদি লাক্সারি প্রোডাক্ট হয় তখন টাইম হরিজনে দেখা যায় ইনিশিয়ালি প্রোডাক্টের দাম অনেক বেড়ে গেছে, ফর এক্সাম্পল গোল্ডের দাম বেড়ে গেছে, এখন গোল্ডের ক্রয় মানুষ কমিয়ে দেবে। আবার যখন গোল্ডের দাম কমে যাবে তখন মানুষ আবার বেশি করে ক্রয় করে, কিন্তু এটা এক্সেপশন হতো, এক্সেপশন এখানে আর ক্যালকুলেশনের বিষয় নয়। তাহলে টাইম হরিজনে আপনার যদি কমপ্লিমেন্টারি প্রোডাক্ট হয় তখন এর ডিমান্ড অল্প হারে কমে বা পরিবর্তন হয়, কিন্তু নেসেসারি প্রোডাক্টের ক্ষেত্রে তেমন কোনো পরিবর্তন হয় না, কিন্তু লাক্সারি প্রোডাক্টের ক্ষেত্রে ইনিশিয়ালি অনেক পরিবর্তন হয়। আর কমপ্লিমেন্টারি প্রোডাক্টের ক্ষেত্রে আরেকটা বিষয় দেখা যায়, সেটা হচ্ছে ইনিশিয়ালি অল্প হারে পরিবর্তন হয়, কিন্তু লং টার্মে প্রাইস যদি আবার পরিবর্তন না হয় তাহলে মানুষ কনভার্ট করে ওই ডিমান্ডটাকে অন্য ডিমান্ডে কনভার্ট করে। যেমন তেলের গাড়িকে তারা কনভার্ট করে গ্যাস কিংবা ইলেকট্রিক কারে রূপান্তর করে ফেলে। এটা হচ্ছে টাইম হরিজনে ইলাস্টিসিটি অফ ডিমান্ডের আলোচ্য ইস্যু। দেন যেটা হচ্ছে হাউ প্রাইস ফ্লোরস অ্যাফেক্ট মার্কেট আউটকাম। প্রাইস ফ্লোর কি কে বলতে পারেন? স্যার সরকার থেকে একটা সর্বনিম্ন প্রাইস ফ্লোরটা হচ্ছে স্যার সর্বনিম্ন কোনো মূল্য সরকার থেকে দিয়ে দেয় যে এই প্রোডাক্টটা এই মূল্যের নিচে
বায়ারও কিনতে পারবে না, সেলারও বিক্রি করতে পারবে না। এক্স্যাক্টলি। তো প্রাইস ফ্লোর দিলে কি হবে? মানে স্যার এটাই হচ্ছে যে মিনিমাম প্রাইসটা, এটা Yes. এর নিচে মূল্য নির্ধারণ করা সম্ভব নয়। সম্ভব না। প্রাইস ফ্লোর দিলে কি হবে? মার্কেটে প্রোডাক্টের সাপ্লাইয়ের ইকুইলিব্রিয়ামে কোনো বাধাগ্রস্ত হবে না। এটা আপনাদের আগেও বলেছিলাম, আমি দুইটাই বলি। এটা হচ্ছে মনে করেন প্রাইস ফ্লোর। ফর এক্সাম্পল 5 টাকা সর্বনিম্ন প্রাইস প্রোডাক্টের পার ইউনিট 5 টাকা। এখন ইকুইলিব্রিয়াম প্রাইস, this is your demand line, this is your supply. এখন প্রাইস ফ্লোর 5 টাকা। এখন ইকুইলিব্রিয়াম যদি আপনার 6 টাকায় নির্ধারিত হয় প্রাইস, in that case equilibrium not will be affected and market will represent efficiency of market outcome. এখানে এফিশিয়েন্সি দেখা যাবে যখন ডিমান্ড এবং সাপ্লাই একটা ইকুইলিব্রিয়াম সিচুয়েশনে চলে যায়, তখন সেই মার্কেটে বলা হয় এফিশিয়েন্ট মার্কেট। সো আপনার প্রাইস ফ্লোর থেকে আপনার ইকুইলিব্রিয়াম প্রাইস যখন বেশি, তখন এফিশিয়েন্সি দেখা যাবে। আবার যদি প্রাইস ফ্লোর থেকে আপনার ইকুইলিব্রিয়ামের নিচে চলে আসে, ফর এক্সাম্পল মার্কেটে এখানে 6 টাকা, এটা ফর এক্সাম্পল টাকা 6, কিন্তু দেখা গেল কোনো কারণে আপনার এখানে ইকুইলিব্রিয়াম এই পর্যায়ে নির্ধারিত হচ্ছে, তখন কি হবে? তখন সাপ্লাই কমে যাবে, শিফট হয় এবং ডিমান্ড বেড়ে যাবে, কিন্তু তখন সেটা আবার মুভ করবে কি করতে? প্রোডাক্টের প্রাইস বাড়াতে উৎসাহিত করবে। কারণ হচ্ছে আপনার ফ্লোরের নিচে নামা সম্ভব নয়, আপনি দাম বাড়াতে বাধ্য। সো market floor pricing or minimum pricing will not affect market efficiency, but when you will find any price that is price ceiling, যেমনটা কিছু প্রোডাক্টের ক্ষেত্রে সর্বোচ্চ মূল্য নির্ধারণ করে দিয়ে থাকে সরকার, বর্তমানে দিয়েছে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রেই মানা হচ্ছে না। এটা হচ্ছে আপনার ইকুইলিব্রিয়াম সিচুয়েশন। কিন্তু প্রাইস সিলিং সরকার বলে দিয়েছে যে 5 টাকা, 5 টাকার উপরে ক্রয় করা বিক্রয় করা সম্ভব নয়। এখন এই পর্যায়ে যদি আপনার প্রাইস সিলিং নির্ধারণ করে থাকে, তখন মার্কেট এই পর্যায়ে তার পণ্য সরবরাহ করবে। Means here will supply product and producer demand will remain here. তারপরে কি হবে? মার্কেটে সবসময় এই যে শর্টেজটা, ফর এক্সাম্পল এখানে প্রোডাক্ট সাপ্লাই হচ্ছে 5 টাকা, 5 ইউনিট সরবরাহ করে, কিন্তু ডিমান্ড রয়েছে 6 ইউনিটে। সবসময় মার্কেটে 1 ইউনিট প্রোডাক্টের ডিফিসিয়েন্সি রয়ে যাবে যদি প্রাইস ফ্লোরটা এফিশিয়েন্ট মার্কেট প্রাইসের থেকে কম হয়ে থাকে। ফর এক্সাম্পল এখানে এফিশিয়েন্ট মার্কেট প্রাইস হচ্ছে টাকা 6। So price ceiling, when price ceiling is lower than efficient market price, that will affect market, that will affect efficient market. In that case, demand and supply will represent shortage of product supply, because supply will produce lower, but producer will demand higher product. But when there will be minimum price criteria determined by government, then that will not affect our market efficiency. It will always ensure market efficiency. এটা হচ্ছে আপনাদের মূল পার্থক্য। সো মিনিমাম প্রাইস আর এখানে আপনাদের যা ছিল সেটা হচ্ছে how price floor affect market outcome. Price floor will not affect our market outcome. It will ensure efficiency of market outcome in determining equilibrium price and quantity for price produce an equilibrium price and quantity for both producer and supplier. But when there will be price ceiling, that will affect market outcome if selling price is lower than equilibrium prices. Is it clear? আর যদি ক্লিয়ার না, আমি একটু বাংলা আবার বলতেছি।
যদি মিনিমাম প্রাইস, সরকার নির্ধারিত মিনিমাম প্রাইস প্রদান করা হয়ে থাকে, সেটা আপনার মার্কেট ইফিসিয়েন্সিকে প্রভাব বিস্তার করবে না, কারণ সেটা হচ্ছে মিনিমাম, এর উপরে যে কোনো পর্যায়ে দাম নির্ধারণ করা যেতে পারে। কিন্তু সরকার যদি সর্বোচ্চ পণ্যের দাম নির্ধারণ করে দিয়ে থাকে এবং ইকুইলিব্রিয়াম প্রাইস আপনার যদি আপনার প্লাস সেলিং এর থেকে কম হয়ে থাকে, তাহলে প্রোডিউসার কম উৎপাদন করবে, কিন্তু যারা হচ্ছে সেল বায়ার তারা বেশি উৎপাদনে আগ্রহী হবে। তার ফলে মার্কেটে একটা প্রোডাক্টের সাপ্লাইয়ের শর্টেজ দেখা দেবে, কিন্তু প্রাইস সিলিং থাকার কারণে প্রোডিউসারও পণ্য সরবরাহ করবে না আর বায়াররা পণ্য ক্রয় করতে পারবে না, যেটা মার্কেট ইফিসিয়েন্সিকে নেগেটিভলি ইম্প্যাক্ট করে থাকবে। এটা হচ্ছে প্রাইস সিলিং এবং প্রাইস ফ্লোরের আউটকামস। দেন হচ্ছে হাউ মিনিমাম ওয়েজেস। স্যার হ্যাঁ বলেন। স্যার আমি একটু বলি, আপনি একটু কষ্ট করে দেখবেন ঠিক আছে কিনা। হ্যাঁ বলেন। স্যার প্রাইস ফ্লোরের ক্ষেত্রে হচ্ছে যে যদি প্রাইসটা ইকুইলিব্রিয়াম প্রাইস থেকে বেশি থাকে, তাহলে হলো যে আমাদের মার্কেটে মানে ইকুইলিব্রিয়াম পয়েন্টে সহজে পৌঁছানো যাচ্ছে না, আর এটা এফিসিয়েন্সি মার্কেট দেখায়, আর মার্কেটে একটা সারপ্লাস দেখা দিবে প্রাইস ফ্লোরের ক্ষেত্রে। আর স্যার যখন সিলিং প্রাইস থাকবে সেক্ষেত্রে প্রাইসটা যদি আমাদের ইকুইলিব্রিয়াম প্রাইস থেকে কম থাকে, তাহলে স্যার মানে মার্কেটে শর্টেজ দেখা দিবে, কিন্তু বেশি হলে দেখা দিবে না, কারণ সিলিং প্রাইসের ক্ষেত্রে এটা বাইন্ডিং না, এরকম কিছু স্যার। সেলিং প্রাইসের ক্ষেত্রে আপনার সর্বোচ্চ সেলিং প্রাইস, সর্বোচ্চ মূল্য, জি স্যার। আপনি যেটা বলেছেন তার উল্টোটা হবে। সর্বোচ্চ মূল্য বলতে বোঝানো হচ্ছে এর উপর আপনি যেতে পারবেন না, আর ফ্লোর বলা হচ্ছে আপনি এর নিচে নামতে পারবেন। আপনি যেটা বলেছেন তার ঠিক অপোজিটে। ফ্লোর হলে আপনি খুব ইজিলি এফিশিয়েন্ট মার্কেটে পৌঁছাতে পারেন, কারণ আপনি এর উপরে যেতে পারবেন। যদি ফ্লোরের চেয়ে মার্কেটে পণ্যের মূল্য বেশি হয়, সেটা উইল নট এফেক্ট ইউর এফিসিয়েন্সি, কিন্তু যদি কম হয় সেটা এফিসিয়েন্সিকে প্রভাব বিস্তার করতে পারে, নরমালি হয় না। আমি গ্রাফটা আবার একটু দেখাচ্ছি। স্যার বাইন্ডিং এর ক্ষেত্রে তো স্যার কোনোভাবেই উপরে বা নিচে যাওয়া পসিবল না। উপরে নিচে যাওয়া পসিবল, সেটা এটা হচ্ছে আপনার মনে করেন সিলিং প্রাইস। এখানে সিলিং প্রাইস সর্বোচ্চ, এর উপরে আপনি যেতে পারবেন, কিন্তু আপনি এফিশিয়েন্ট মার্কেট প্রাইস 6, এটা হচ্ছে ফ্লোর প্রাইস। দ্যাট মিন্স মিনিমাম, এটা মিনিমাম প্রাইস ধরেন। তো মিনিমাম প্রাইস যদি আপনার এখানে 5 টাকা নির্ধারিত, আপনার মার্কেটের প্রাইস রয়েছে 6 টাকা। সো মিনিমাম প্রাইস যখন আপনার 5 টাকা, আপনার যখন মার্কেটে 6 টাকা প্রাইস, ইট উইল নট এফেক্ট ইউর এফিসিয়েন্সি লেভেল অফ আউটপুট, বিকজ প্রোডিউসারও আপনার এখানে ফর এক্সাম্পল 5 ইউনিট সরবরাহ করতেছে এবং বায়াররাও 5 ইউনিট ক্রয় করতেছে 1 টাকা 6। কিন্তু কোনো কারণে যদি এই 5 ইউনিটের থেকে আপনার প্রোডাক্টের প্রাইস ফর এক্সাম্পল মিনিমাম এত টাকা নির্ধারণ করতে হয়, কোনো কারণে ফর এক্সাম্পল আপনার প্রোডাক্টের প্রাইস 4 টাকা, আপনি প্রোডাক্টের প্রাইস চার্জ করতে চাচ্ছেন, এটা তো পসিবল না, লিটারালি পসিবল না, কারণ মিনিমাম এত টাকা নির্ধারণ করতেই হবে। কিন্তু কোনো কারণে ফর এক্সাম্পল প্রোডিউসার এটা চাচ্ছে, বাস্তবিক পক্ষে এটা পসিবল না। দ্যাটস ওয়াই ফ্লোর প্রাইস or minimum price will not affect your market outcome, কারণ প্রোডিউসার কি চায়, সবসময় বেশি উৎপাদন করতে চায় এবং সেল করতে চায়। কাস্টমার কি চায়, সে তো কম দামে বেশি ক্রয় করতে চায়। এখন তার মূল্য এখানে 6 টাকা, যেহেতু ইকুইলিব্রিয়াম রয়েই গেছে, সে তো আর নিচে নামবে না। এই কারণে প্রাইস ফ্লোর উইল নট এফেক্ট মার্কেট আউটকাম। এটা আমরা বলেছিলাম ফ্লোর যদি মিনিমাম তার দাম হয় থাকে, কিন্তু প্রোডিউসার তো এটা করবে না। সে কি করবে, দাম যখন বেশি বেশি উৎপাদন করবে, তার দাম রয়েছে এখানে 6 টাকা, সে কেন কম উৎপাদন করবে? এটা ইকোনমিক্সে হয় না। কিন্তু প্রাইস সেলিং এর ক্ষেত্রে কি হবে, সর্বোচ্চ মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে 5 টাকা, কিন্তু প্রোডিউসারের এই যদি মার্কেটের ডিমান্ড, এখানে রয়েছে মার্কেটের ডিমান্ড, ফর এক্সাম্পল
মার্কেটের ডিমান্ড এবং সাপ্লাই যদি ইকুইলিব্রিয়াম পৌঁছাতে তাহলে 6 টাকায় পণ্য বিক্রি করতে হচ্ছে কোনো কারণে, কিন্তু সে 6 টাকা বিক্রি করতে পারবে না, সে বিক্রি করবে 5 টাকায়। যদি 5 টাকায় সে বিক্রি করে, প্রডিউসার কি করবে? পণ্যের দাম কমলে সরবরাহ কমে যায়, সরবরাহ কমে 6 ইউনিট 5 ইউনিট নির্ধারিত হয়েছে, যেহেতু দাম কম, যেহেতু সরবরাহ কম রয়েছে, সরবরাহ কম থাকলে ডিমান্ড, কাস্টমারের সংখ্যা বেশি, চাহিদা বেড়ে 6 ইউনিটের চাহিদা রয়েছে, 5 টাকার উপরে যেহেতু বিক্রি করতে পারতেছে না, 5 টাকার পণ্য মূল্যতে 6 ইউনিটের চাহিদা রয়েছে, তার ফলে মার্কেটে সবসময় প্রোডাক্টের সরবরাহে ঘাটতি থাকবে, সেটা মার্কেট ইনএফিসিয়েন্সি ক্রিয়েট করবে। বাট মিনিমাম or floor price will always ensure efficient market price. জি Is স্যার। it clear? জি স্যার। এটা হচ্ছে মিনিমাম প্রাইসের ক্ষেত্রে, কারণ প্রোডিউসার সবসময় চাবে বেশি করে উৎপাদন করতে, বেশি বিক্রি করতে। এখন যখন ফ্লোর প্রাইস দেওয়াই হয়েছে, তখন এটা মার্কেট এফিসিয়েন্সিকে প্রভাব বিস্তার করবে। কিন্তু কোনো কারণে এক্সেপশন যদি হয়, ফর এক্সাম্পল আপনি মনে করেন যে ফ্লোর প্রাইস 5 টাকা এখানে দেওয়া রয়েছে, এই 5 টাকায় সে উৎপাদন করতেছে, কিন্তু কোনো কারণে তাদের আরো কম উৎপাদন করা সম্ভব, সেখানে তো সে নিজে এখানে এসে উৎপাদন করলেও তার লস হচ্ছে না, কিন্তু কাস্টমার এই পর্যায়ে ক্রয় করতে হয়, সে এই পর্যায়ে এসে উৎপাদন করলে মার্কেটে তখন ঘাটতি দেখা দিবে। সো এই যে ঘাটতিটা রয়েছে এইখানে উৎপাদন করলে প্রোডাক্টের ডিমান্ড, ফর এক্সাম্পল এখানে মনে করেন এটা 4, এটা 6, ফ্লোর প্রাইস ফর এক্সাম্পল, এর নিচে তো আমার লিটারালি পসিবল না, সুতরাং আমরা চিন্তাও করতেছি না। 4 ইউনিট এবং 6 ইউনিট, 4 ইউনিট যখন সে উৎপাদন করে তার খরচ হয় ফর এক্সাম্পল এখানে 5 টাকা, 5 টাকা মিনিমাম প্রাইস 5 টাকা, 5 টাকা সে 4 ইউনিট উৎপাদন করবে, 5 টাকা সে 4 ইউনিট উৎপাদন করবে, এবং যদি 5 টাকা দাম নির্ধারণ করে থাকে তাহলে ক্রেতা আবার বেশি ক্রয় করতে হবে, ফর এক্সাম্পল 6 ইউনিট ক্রয় করতে চাচ্ছে, 6 ইউনিট যদি ক্রয় করতে চায় তখন সেটা আবার তাকে পুশ করবে এই ইকুইলিব্রিয়াম সিচুয়েশনে আসার জন্য, তখন মিনিমাম প্রাইসটা তার কোনো প্রভাব বিস্তার করবে না এফিসিয়েন্সিতে আসার জন্য, এফিসিয়েন্সি চলে আসবে। কিন্তু যদি সেলিং প্রাইস দেওয়া থাকে, you cannot reach to your efficient position because of maximum price binding by the government. There will always remain some shortage of product supply. এটা হচ্ছে সেলিং প্রাইসের ক্ষেত্রে হবে, কিন্তু ফ্লোর প্রাইসে এই সিচুয়েশন কখনোই আসবে না। আবার যদি মিনিমাম ওয়েস, আর কোনো প্রবলেম আছে এটা সিলিং এবং ফ্লোর? না স্যার। Then how maximum OS affect labor supply? আমরা যেটা একটু আগে দেখেছিলাম ম্যাক্সিমাম ওয়েজ এর ক্ষেত্রে, সেটা হচ্ছে এরকম, এই যে আপনাদের সিলিং দেওয়া রয়েছে, সিলিং, এখানে আপনাদের সিলিং প্রাইস দেওয়া রয়েছে না, এখানে সিলিং প্রাইস না, আমরা ধরি ম্যাক্সিমাম ওয়েজ, একই বিষয় কিন্তু ম্যাক্সিমাম ওয়েজ maximum wage, that means maximum price or ceiling wages. এখন যদি ম্যাক্সিমাম ওয়েজ আপনার 5 টাকা দেওয়া থাকে, কিন্তু মার্কেটে যে প্রোডিউসারের যে চাহিদা, লেবারের দরকার এবং যে পরিমাণ সাপ্লাই, সে অনুযায়ী ইকুইলিব্রিয়াম 6 টাকায় 5 জন শ্রমিকের প্রয়োজন হয়। সেক্ষেত্রে যদি ম্যাক্সিমাম ওয়েজ নির্ধারণ করে দেওয়া থাকে, তখন মার্কেটে সবসময় লেবারের পর্যাপ্ত সরবরাহ থাকবে এবং প্রোডিউসাররা কম মূল্যে বেশি শ্রমিক নিতে পারবে, সেক্ষেত্রে অলওয়েজ এই ডিফিসিয়েন্সিটা দেখা যাবে। ম্যাক্সিমাম এটা আমরা যদি এভাবে চিন্তা করি, ফর এক্সাম্পল this is your maximum wages, 5 max wages, but equilibrium reaches to this position. This is wages, basically wages
demand, wages, supply. This is supply line. এখন আপনার ম্যাক্সিমাম 5 টাকায় আপনি ম্যাক্সিমাম নির্ধারণ করে দেওয়া আছে। এই ক্ষেত্রে দেখা যাবে যে পরিমাণ ডিমান্ড রয়েছে এই পর্যায়ে ডিমান্ড রয়েছে, কিন্তু যখন আপনি 5 টাকার উপরে শ্রমিককে দিচ্ছেন না, তখন 5 টাকার উপরে যখন দিচ্ছেন তখন প্রডিউসাররা চাবে আরো শ্রমিক নিতে, কিন্তু আরো শ্রমিক যদি নিতে চায় তাহলে তাকে 6 টাকা মূল্য দিতে হচ্ছে পার শ্রমিকের প্রতি, কিন্তু সেটা দেওয়া সরকারের বান্ডিংস এর কারণে পসিবল না। আসলে এটা কখনো হয় না, ম্যাক্সিমাম ওয়েজের যে কন্ডিশন এটা হয় না, মিনিমাম ওয়েজের কথা বলা থাকে। সো লিটারালি ম্যাক্সিমাম প্রাইসের কথা বলা থাকে এবং মিনিমাম ওয়েজের কথা বলা থাকে। সো ম্যাক্সিমাম ওয়েজ যদি দেওয়া থাকে তাহলে মার্কেটে সবসময় লেবারের বেশি সরবরাহ থাকবে, কিন্তু প্রোডিউসার বান্ডিংস এর কারণে বেশি শ্রমিক নিতে পারবে না। তার ফলে সবসময় কিছু পিপল আনএমপ্লয়েড থাকবে। আনএমপ্লয়েড কোন ধরনের আনএমপ্লয়েড? এটা হচ্ছে ডিসগাস্ট আনএমপ্লয়েড, যেটাকে বলা হয়। যেহেতু আমার অধিক মূল্য দিতে পারতেছি না, সেজন্য ডিসগাস্ট আনএমপ্লয়েড, যেটাকে ছদ্ম আনএমপ্লয়মেন্ট বলা হয় থাকে। সেটা ক্রিয়েট হবে কি কারণে? ম্যাক্সিমাম ওয়েজ বাইন্ডিংস ক্রিয়েট করার কারণে। আর যদি ম্যাক্সিমাম ওয়েজ বাইন্ডিংস ক্রিয়েট না করে তাহলে ইচ্ছামতো এটা লেবারের ডিমান্ড এবং সাপ্লাই দ্বারা লেবারের মূল্য নির্ধারিত হবে এবং ইফিশিয়েন্ট লেবার সাপ্লাই ইনশিওর হবে। এক্স্যাক্টলি যেটা আমরা প্রোডাক্ট সাপ্লাইয়ের ক্ষেত্রে দেখেছিলাম একই রকম। সো আপনার বিষয়টা হচ্ছে হাউ প্রাইস ফ্লো এফেক্ট মার্কেট আউটকাম। প্রাইস ফ্লোর এবং প্রাইস সেলিং দুইটাই হতে পারে, কিন্তু ওয়েজের ক্ষেত্রে নরমালি মিনিমাম ওয়েজ থাকে, ম্যাক্সিমাম ওয়েজ তেমন প্রভাব বিস্তার করে না। এটা হচ্ছে লেবারের একটা ডিসগাস্ট আনএমপ্লয়মেন্ট ক্রিয়েট করে থাকে, যেমনটা আপনি এখানে বলেছেন মিনিমাম ওয়েজ। তাহলে আমরা যদি মিনিমাম ওয়েজ দেখি, আমরা যদি এখানে মিনিমাম, এটাকে মিনিমাম ধরে নিই, সো 5 টাকা ইজ আওয়ার মিনিমাম ওয়েজ। সরি, 5 টাকা যদি আমার মিনিমাম ওয়েজ থাকে, তাহলে এর উপরে যে কোনো পর্যায়ে লেবারের ডিমান্ড এবং সাপ্লাই দ্বারা এফিশিয়েন্ট লেবার সাপ্লাই ইনশিওর করা সম্ভব, যেটা প্রোডাক্টের ক্ষেত্রেও সম্ভব ছিল। লেবার সাপ্লাই, লেবার মার্কেট, because labor demand and supply will ensure efficiency and equilibrium price that will ensure efficient labor market. যদি মিনিমাম ওয়েজ দেওয়া থাকে, যদি ম্যাক্সিমাম দেওয়া থাকে, that will hamper efficient labor market or efficient labor supply in the market. Is it clear? সবাই তিনটা বিষয় ক্লিয়ার হয়ে বলবেন, তাহলে নইলে আমি আবার নতুন করে বলতেছি, কারণ যেহেতু রিভিউ ক্লাস এরপর আর রিপিট করা হবে না। প্রাইস ফ্লোর এন্ড প্রাইস সিলিং। ফ্লোর যদি প্রাইস দেওয়া থাকে তাহলে সেটা মার্কেট ইকুইলিব্রিয়াম বা এফিশিয়েন্সিকে প্রভাব বিস্তার করতে পারে না, কারণ লেবারের ডিমান্ড এবং সাপ্লাই দ্বারা আপনার প্রোডাক্টের ইকুইলিব্রিয়াম পজিশন নির্ধারিত হয়ে থাকে, এবং ফ্লোর প্রাইস দেওয়ার কারণে প্রোডিউসার এবং সাপ্লায়ার প্রোডিউসার এর নিচে পণ্য বিক্রি করতে পারে না এবং ক্রেতাও এর নিচে পণ্য ক্রয় করতে পারে না। একজনে বিক্রি করতে পারে না, একজনে ক্রয় করতে পারে না, যেটা আপনার মার্কেট ফোর্সকে প্রভাবিত করে একটা ইকুইলিব্রিয়াম সিচুয়েশনে যাওয়ার জন্য। কিন্তু আপনার যদি প্রাইস সিলিং দেওয়া থাকে, সেক্ষেত্রে আপনি ইকুইলিব্রিয়াম সিচুয়েশনে দিতে পারতেছেন না, কারণ ইচ্ছা করলেই মার্কেটের ডিমান্ড এবং সাপ্লাই দ্বারা পণ্যের মূল্য নির্ধারণ করা সম্ভব হচ্ছে না, এর উপরে বাইন্ডিংস থাকার কারণে। আবার মিনিমাম ওয়েজ যখন দেওয়া থাকবে, লেবারের এবং সাপ্লাই এবং লেবারের ডিমান্ড দ্বারা আপনি কখনোই ইকুইলিব্রিয়ামে যেতে পারতেছেন না, কারণ হচ্ছে আপনার ম্যাক্সিমাম ওয়েজ নির্ধারণ করা থাকে। নরমালি ম্যাক্সিমাম ওয়েজ কখনো নির্ধারণ করে না, মিনিমাম ওয়েজ নির্ধারণ। যেমন বাংলাদেশে আরএমজি সেক্টরে
শ্রমিকদের মিনিমাম ওয়েজ নির্ধারণ করে, ম্যাক্সিমাম নির্ধারণ করে না, ম্যাক্সিমাম আপনি যত দেন, এটা অলরেডি কখনো হয় কোনো দেশেই নাই নর্মালি। সো maximum wage affect labor, create shortage of labor supply or create disguise unemployment due to problem in reaching equilibrium situation. But minimum wage আপনাকে সবসময় লেবার সাপ্লাই এ উৎসাহিত করে এবং লেবার মার্কেটে একটা এফিসিয়েন্সি দেখা দেয়। দেন ট্যাক্স, আপনাদের ম্যাথ, এই তিনটা বিষয় আপনি একটু বলেন, কোনো প্রবলেম আছে? তিনটা বিষয়। না স্যার। আর আপনাদের যে আগের ভিডিওগুলো ছিল সেখানেও আপনারা এই বিষয়ে পাবেন বিস্তারিত। দেন হচ্ছে আপনাদের স্যার সেলিং এ স্যার বাইন্ডিং বিষয়টা থাকে, আর স্যার হ্যাঁ, ফ্লোরে বাইন্ডিং বিষয়টা থাকে না, এরকম কি থাকে, স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিলিং এ আপনার বাইন্ডিংস থাকে, এর উপর আপনি যেতেই পাবেন এর জন্য এটা স্যার এফিশিয়েন্ট হয় না সব না, এটা ক্ষেত্রে, তাই এফিশিয়েন্ট না? হয় না। হ্যাঁ হ্যাঁ, এর হয় জন্য না। efficient। আর ফ্লোরের মধ্যে স্যার এফিশিয়েন্ট, কারণ সেটাতে বাইন্ডিং থাকে না, আর মানে ফ্লোরের কারণে আমি দামটাকে আবার প্রয়োজনে বাড়াতেও পারবো, আপনি এরকম কি যত স্যার? ইচ্ছা বাড়াতে পারবেন, ও জি স্যার। আর ওইটাতে তো আমি বাড়াতেই পারবো না, মানে বাড়াতেই পারবেন। আমার কাছে অনেক অনেক অবস্টাকল, মানে সম্ভব হয় না। জি স্যার। আচ্ছা আচ্ছা, দেন হচ্ছে আপনাদের ট্যাক্স, ট্যাক্সের ম্যাথ গুলো আমরা পরের ক্লাসে দেখবো। দেন যেটা আছে সেটা স্যার হচ্ছে শর্ট রান আর লং রানটা কি? শর্ট রান, শর্ট অল্প সময়, শর্ট রান হতে পারে একদিন, এক মাস, এটা হচ্ছে প্রোডাক্টের ধরন অনুযায়ী ভিন্ন হয়ে থাকে। শর্ট রান মনে করেন যে আপনার শীতের পোশাক, এটা এক মাস যদি আপনি এক সপ্তাহ সময় ধরেন তাহলে সেটা শর্ট রান। যদি আপনি বলে একটা সিজন, এটা লং রান। আবার যদি মনে করেন যে আপনি তেলের দাম বেড়ে গেছে, সেক্ষেত্রে কারের ক্ষেত্রে আপনি এক মাস বা 2 মাস, এটা শর্ট রান। কিন্তু 1 বছর সময়, এটা অবশ্যই লং রান। এটা হচ্ছে প্রোডাক্টের ধরন অনুযায়ী ভিন্ন হয়ে থাকে। শর্ট হচ্ছে অল্প সময় বলতে এটা 1 ঘন্টাও হতে পারে, 1 মিনিটও হতে পারে, 1 মাসও হতে পারে। প্রোডাক্ট কি তা ডিটারমাইন করে আপনার শর্ট রান। স্যার যদি স্যার বলে যে প্রাইস ইলাস্টিসিটি অফ সাপ্লাই কেন শর্ট রানে আর লং রানে ডিফারেন্ট হয়, তাহলে কি স্যার এরকম হবে যেমন শীতকাল আমাদের বাংলাদেশে 2-3 মাস থাকে, তাই এটা শর্ট রানের জন্য হয়, আর আইসক্রিম হচ্ছে স্যার অনেক সারা বছর বলতে গেলে 7-8 মাস গরম পড়ে, তাই এটা লং রানের জন্য হয়। না, এটা হচ্ছে এরকম আপনার প্রোডাক্টের, হ্যাঁ প্রোডাক্টের ধরন অনুযায়ী আপনি এক্সপ্লেইন করবেন। একটা কত সময় মানে ধরে স্যার আপনার আমি প্রোডাক্টের ডিমান্ডটা থাকে, এটা ডিটারমাইন করবে। যেমন শীতের মানে পোশাক, সাপ্লায়ার, জি স্যার বলেন। হ্যাঁ প্রোডাক্টের ডিমান্ডটা কতদিন থাকে। এখন প্রোডাক্টের ডিমান্ডটা আপনি মনে করেন শীতের পোশাকের ডিমান্ড থাকে 3 মাস ম্যাক্সিমাম, তাহলে পুরোটা সময় আপনার সিজন, এখানে 2 মাস সময়টাকে আপনি অবশ্যই লং রান হিসেবে কাউন্ট করতে হবে। কিন্তু আপনি যদি আইসক্রিম কাউন্ট করেন, বাকি 9 মাস আপনার লং রান টোটাল টাইম। এখন যদি আপনি 6 মান্থ কাউন্ট করেন, সেটা আপনার জন্য লং রান, কিন্তু 1 মাস অবশ্যই শর্ট রান। স্যার বুঝি নেই। মানে আপনি শীতের পোশাক ক্রয় করতেছেন, বাংলাদেশে নরমালি শীতের সিজন থাকে 3 মাস, কিন্তু এই শীতের সিজন আপনি যদি নিউজিল্যান্ডে যান 9 মাসই শীতের সিজন। তখন তাদের ক্ষেত্রে আপনি যদি বাংলাদেশে বলেন যে 1 মাস সময় হচ্ছে মিডল টার্ম পিরিয়ড, 15 দিন শর্ট রান, তাহলে নিউজিল্যান্ডের ক্ষেত্রে কিন্তু 15 দিন আর শর্ট রান হচ্ছে না, মিনিমাম 3 মাস হচ্ছে তাদের শর্ট রান পিরিয়ড। এটা হচ্ছে প্রোডাক্টের ধরন অনুযায়ী আপনি কোন প্রোডাক্টটাকে শর্ট রানে কাউন্ট করতেছেন। স্যার কাইন্ডলি আরেকটু বলবেন স্যার, আমি বুঝতে পারিনি। শর্ট রান এবং লং রান এটা ডিটারমাইন করে আপনি কোন ধরনের প্রোডাক্ট ক্রয় করতেছেন বা বিক্রি করতেছেন। প্রোডাক্ট যদি আপনার লংজিভিটি বা ইউজ করার টেনিউর বেশি হয়, বেশি সময় ধরে ইউজ করা হয়, তখন সেটা অনুযায়ী বের করে। যেমন আপনি যদি 3 মাস একটা সময়ে প্রোডাক্ট ইউজ করতেছেন, 3 মাস টানা দরকার, সেক্ষেত্রে 3 মাস সময়টা আপনার কিন্তু শর্ট রান নয়, এটা হচ্ছে লং রান পিরিয়ড, ভেরি লং রান। সেক্ষেত্রে 1 সপ্তাহ বা 15 দিনকে আপনি বলতে পারেন শর্ট রান পিরিয়ডে প্রোডাক্টের ডিমান্ড এরকম। এখন যেমন আমি একটু আগে বললাম যে ফিউল প্রাইস, এখন তার মানে স্যার যে প্রোডাক্ট আমি 3 মাসের জন্য ইউজ করি, সেই ক্ষেত্রে পুরা 3 মাসটা হচ্ছে স্যার লং রান, আর যদি 3 মাসে না করে স্যার 3 মাসেটা প্রথম 1 মাসটা হচ্ছে আমার শর্ট রান। শর্ট রান। আর যদি প্রোডাক্টটা আবার যদি হয় যে
6-7 মাসের ক্ষেত্রে তাহলে স্যার 2-3 মাস হচ্ছে শর্ট রান আর পুরা ইন্টার যে টাইমটা সেটা হচ্ছে হোল টাইমটা স্যার সেটা হচ্ছে লং রান। লং রান। তাহলে স্যার আপনার প্রাইস ইলাস্টিসিটির ক্ষেত্রে, প্রাইস ইলাস্টিসিটি অফ সাপ্লাই এর ক্ষেত্রে বা ডিমান্ডের ক্ষেত্রে স্যার একটু যদি বলেন কেন ডিফারেন্ট হয় স্যার, মানে এইভাবে একটু বলেন। কেন শর্ট প্রাইস রান? ইলাস্টিসিটি অফ সাপ্লাই আর প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ডের ক্ষেত্রে কেন শর্ট রান লং রানে চেঞ্জ হয় ইলাস্টিসিটি? এটা শর্ট রানে কেন চেঞ্জ হয়? আচ্ছা, আমরা একটু আগে যেটা বলেছিলাম, প্রোডাক্টের ফুয়েলের প্রাইস হঠাৎ করে বেড়ে গেছে। এখন হঠাৎ করে বেড়ে গেলে আপনি এর চাহিদা তো হঠাৎ করে পরিবর্তন করা শর্ট রানে পসিবল না। কেন আপনি হঠাৎ করে কনভার্ট করতে পারতেছেন না আপনার গাড়িকে ইলেকট্রিক কিংবা গ্যাসে। এর জন্য আপনার 3 মাস 4 মাস 6 মাসের প্রয়োজন হয়। কিন্তু 1 বছর পরে আপনি দেখবেন মোরলেস সবাই গাড়িকে পরিবর্তন করে ফেলেছে। এখন এটা তো গাড়ির ক্ষেত্রে হচ্ছে আপনি যে কোনো সময় পরিবর্তন করতে হয়। এখন মনে করেন শীতের পোশাক হঠাৎ করে এখন শীতের সিজন চলে আসছে। এই শীতের সিজন চলে আসার কারণে আপনার দেখবেন প্রোডাক্টের চাহিদা অনেক বেড়ে গেছে শর্ট রানে, কিন্তু লং রানে গিয়ে দেখবেন এটি ইনইলাস্টিক থাকবে। কারণ লং রানে মানুষ সবাই ক্রয় করে ফেলবে, এই জন্য লং রানে এটা ইনইলাস্টিক হয়ে যাবে। কিন্তু শর্ট রানে হঠাৎ করে শীত চলে আসে, অনেক বেশি চাহিদা বেড়ে যাচ্ছে। এটা হচ্ছে শর্ট রান ইলাস্টিক অ্যান্ড লং রান ইনইলাস্টিক ডিমান্ড। আবার সাপ্লাইয়ের ক্ষেত্রে দেখা যাবে লং রানে আপনার সাপ্লাইটা অনেক বেশি পাবেন যদি প্রি প্ল্যানেড না থাকে। কারণ শীতের সিজনে তারা শুধু শীতের পোশাক উৎপাদন করবে, কারণ 1 সপ্তাহ আগেও অনেক গরম ছিল, এখন কিন্তু অনেক একটা নমনীয় হয়েছে। কিন্তু মানুষ এত প্রি প্ল্যানেড ছিল না যে এইভাবে ঠান্ডা চলে আসে। তার ফলে কি হচ্ছে, লং রানে এই ডিমান্ড তাদের সাপ্লাইটা অনেক বেশি হচ্ছে, ইলাস্টিক হচ্ছে, কিন্তু শর্ট রানে ইনইলাস্টিক দেখা দিচ্ছে। এটাই হচ্ছে লং রান এবং শর্ট রান। এটা প্রোডিউসারের প্রোডাক্ট প্রাইস, সাপ্লাই এবং কাস্টমার টেন্ডেন্সির উপরে নির্ভর করে। ক্লিয়ার না? তাহলে আবার বলি। প্রোডাক্ট প্রাইস আর টেন্ডেন্সি আর কি স্যার? প্রোডাক্ট প্রাইস, টেন্ডেন্সি এন্ড টাইম ট্রেডিং। আপনারা বললেন না একটু আগে, একটা এই যে টাইম হরিজন আপনারা বলে দিয়েছেন, এটা কিন্তু একটা ফ্যাক্টর যেটা আপনার ইলাস্টিসিটিকে প্রভাব বিস্তার করে। আপনাদের বই অনেকগুলো ফ্যাক্টর রয়েছে, আমি একটু বইটা যাই তাহলে। কোথায় রয়েছে আমার মনে হয়, 5ম চ্যাপ্টার। আচ্ছা, আপনারা দেখেছেন ওটা, মানে ওখানে যাচ্ছি না। জি স্যার, বুঝতে পারছি। দেন হচ্ছে আপনাদের মিনিমাম ম্যাক্সিমাম ওয়েলস, চ্যাপ্টার 6, মিনিমাম ওয়েলস কিভাবে প্রভাব বিস্তার করে থাকে। দেন হচ্ছে আপনার ম্যাথের কথা বলছেন, ট্যাক্স এর ম্যাথ, ইলাস্টিসিটি এন্ড ট্যাক্স ইনসিডেন্স। এটা সম্পূর্ণ ট্যাক্স রিলেটেড, আমরা নেক্সট ক্লাসে ম্যাথ রিলেটেড আমরা নেক্সট ক্লাসে দেখব, কারণ এটা করতে অনেক সময় লাগবে। ওকে স্যার। দেন হচ্ছে ম্যাথগুলো আমরা নেক্সট যেটা রিভিউ ক্লাস থাকবে ওখানে দেখব। দেন যেটা হচ্ছে স্যার আজকে আর পড়েন না চ্যাপ্টার 6। আজকে আর না, আপনার তো অনেক বাকি। এফিশিয়েন্সি অফ হ্যাঁ, আমরাও পড়ি ইকুইলিব্রিয়াম আরেকটু, কোয়ান্টিটি, স্যার। একটু আমি বলে দিই। এফিশিয়েন্সি মানে যেটা আপনারা ক্যাচ করতে পারবেন ওটাই আমি ধরতেছি, বাকিগুলো ধরবো না। এফিশিয়েন্সি অফ ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি, এটা নরমালি ইকুইলিব্রিয়াম সিচুয়েশনে আসার পরে ডিমান্ড এবং সাপ্লাইয়ের মধ্যে সমঝোতা দেখা যায়, এটাই হচ্ছে এফিশিয়েন্সি অফ ইকুইলিব্রিয়াম। তখন মার্কেটে কোনো শর্টেজও থাকে না, মার্কেটে কোনো ধরনের ঘাটতি মানে সারপ্লাসও থাকে না। এটাই হচ্ছে এফিশিয়েন্ট। যখন আপনি ক্রেতা এবং বিক্রেতা একই নির্দিষ্ট দামে একই পরিমাণ পণ্য ক্রয় করে, তখন মার্কেটে কোনো ধরনের ওয়েস্টেজ ক্রিয়েট হয় না। মূলত এটাই বলা হয়েছে, ক্রেতা তার সম্পদের অপচয় করে না, আর বিক্রেতাও তার প্রোডাক্টের অপচয় করে না। সেটাই হচ্ছে এফিশিয়েন্সি। ডেড ওর লস এন্ড গেইন ফ্রম ট্রেড, এটা আপনাদের পরে দেখাই, ট্যাক্সের সাথে ইজি হবে। দেন হচ্ছে ডেড ওর লস ম্যাথ, এটা তো বিশাল এক ম্যাথ আছে আপনাদের। ইমপ্লিসিট এক্সপ্লিসিট কস্ট অনেক রয়েছে। আচ্ছা, নেক্সট ক্লাসে তাহলে থাক। তো